ফেসবুকের যে আপনার তো জানেন যে নর্মাল প্রোফাইল কোনটা। ফেসবুকের নর্মাল প্রোফাইল হচ্ছে যে আপনার facebook.com-এ গেলে যে প্রোফাইলটা আসে সেটি কি আপনার নর্মাল একটা প্রোফাইল। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কি নর্মাল প্রোফাইল, তাই না? এখন দেখেন এইখানে কিন্তু কি অনেকগুলো ফিচার ফেসবুক আপনাকে দিয়েছে। এই আপনি এখান থেকে পেজ তৈরি করতে পারেন, গ্রুপ তৈরি করতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এটার বাইরেও যে ফেসবুকের একটা আলাদা জগৎ আছে, এটা কিন্তু অনেকেই আমরা জানি না, তাই না? হয়তো বা দেখা গেল যে অনেকেই দীর্ঘ 10 বছর 12 বছর থেকে আমরা ফেসবুক ব্যবহার করছি, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে অনেকেই এই ফেসবুকের এই প্রোফাইল বা এই হোম পেজ নিউজ ফিড এইগুলোর বাইরেও যে একটা বিষয় থাকে, এটাকে হয়তো অনেকেই কী করে না, জানেও না অথবা ব্যবহার করতেও পারে না। তো আপনারা যে বিজনেস পেজগুলো দেখেন, আমি যদি কিছু পেজ যদি আপনাদেরকে দেখাই, দেখি আমার সামনে কোনো পেজ আসে কিনা। আচ্ছা, আপনারা এই একটা পেজকে একটু দেখেন। শাটার স্টকের নাম তো আপনারা সবাই শুনেছেন। শাটার স্টকের নাম শোনা নাই কে? আচ্ছা, সবাই তো শুনেছেন, তাই ভাই না? শুনছি এবং ওটার থেকে হচ্ছে ভিডিও মানে ডাউনলোডও করছি। থ্যাংক ইউ। দেখুন, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, বুঝতে পেরেছেন? এই ফেসবুক পেজে এখন কিন্তু একটা বুস্টিং চলছে। এই বুস্টিং যে চলছে, এইটা আপনি বুঝতে পারবেন কিভাবে? এই দেখুন নিচে লেখা আছে, এখানে স্পন্সর্ড লেখা আছে। আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন ভালো মতো ক্লিয়ার? ভাইয়া দেখুন দেখা যায়। নিচে স্পন্সর্ড লেখা আছে। যদি কোনো পেজের নিচে এরকম স্পন্সর্ড লেখা থাকে, আপনাকে বুঝতে হবে কি হচ্ছে, ওই পেজ থেকে অ্যাড চালু হয়েছে, ঠিক আছে? তো আপনার যদি কোনো ফেসবুকের পেজ থাকে, সেটারও যদি আপনি এরকম বুস্টিং করেন বা ফেসবুকে প্রমোট বা পেইড ক্যাম্পেইন করেন, যেমন এইটা কি একটা প্রমোশনাল পোস্ট আর কি। এই যে বহুব্রীহি অনলাইন কোর্সেস, তারা একটা অনলাইন কোর্সের জন্য তারা প্রমোট করেছে, সেইখানে যে যে স্পন্সর লেখা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু টাকা দিয়েছে। আপনি নর্মালি যদি ফেসবুক থেকে পোস্ট করেন, তখন কিন্তু এরকম স্পন্সর লেখা আসে না, ঠিক আছে? তারপরে আপনি আপনি যদি ফেসবুককে টাকা দেন, সেই ক্ষেত্রে কী করছে ফেসবুক? অ্যাকচুয়ালি আপনার স্পন্সর্ড হয়ে তারা আপনার প্রোডাক্টগুলো আপনার টার্গেট অডিয়েন্সগুলোর কাছে পৌঁছিয়ে দিচ্ছে, তাই না? তো এটা করার জন্য ফেসবুককে কী করতে হয়? টাকা পয়সা দিয়ে প্রমোশনটা করাতে হয়। তো এটার জন্য কি লাগে? টাকা পয়সা যে ফেসবুককে আপনারা দিবেন, কীভাবে দিবেন? বিকাশ অথবা রকেট থেকে দিবেন? বলেন তো একটু। ক্রেডিট কার্ড স্যার। রাইট। ক্রেডিট ফেসবুক কিন্তু আপনার বিকাশ, রকেট, নগদ এগুলো কিন্তু বোঝে না, ঠিক আছে? ফেসবুকে আপনার ক্যাম্পেইন চালানোর জন্য কি লাগবে? একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে। ভিসা মাস্টার কার্ড হইতে পারে, এমনিতে যে মাস্টার কার্ডগুলো থাকে, পেওনিয়ার হইতে পারে, পেপাল হইতে পারে। আপনার যে কোনো বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে, এই ব্যাঙ্কগুলোও আপনাদের কী করে? ক্রেডিট কার্ড দেয়, মাস্টার কার্ড দেয়, ঠিক আছে? আবার কিছু কিছু ব্যাঙ্ক আছে ডুয়েল কারেন্সি কার্ডও দেয়। ইস্টার্ন ব্যাংক, আপনার নাম শুনেছেন, ইবিএল এর একটা অ্যাকোয়া কার্ড আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে প্রাইম ব্যাংকের কার্ডগুলো আছে। অনেক ব্যাংক দেখা যায় যে ডুয়েল কারেন্সি কার্ড দেয়। ডুয়েল কারেন্সি কার্ড কীরকম? আপনি চাইলেই টাকা রিসার্চ করে ডলারে কনভার্ট করতে পারেন। এইগুলো আবার কি হয়, আপনি যখন কোনো প্রোডাক্ট যদি পারচেস করেন ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেস থেকে, ওই টাকাটা ডলারে কনভার্ট হয়ে কি হয়, তারা কেটে নেয়, বুঝতে পারছেন? যেমন ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 8,000 টাকা আছে। এখন আপনি যদি $100 কোনো প্রোডাক্ট কিনতে চান, আমি যদি 80 টাকা করে পার ডলার ধরি, তাহলে কত হবে? আপনি পারচেস করলেন $100 প্রোডাক্ট, ডলারটা কি হলো, আপনার টাকা থেকে কেটে গেল। আবার কিছু কিছু কার্ডে সরাসরি ডলারে থাকে যে এত ডলার কার্ডে আছে। আর আপনার কার্ড যদি ডুয়েল কারেন্সি কার্ড হয়, দেখা যাবে যে এত টাকা আছে, ডলার নাই। বাট পারচেস করার সময় ওই টাকাটা ডলারে কনভার্ট হয়ে কি হয়, পেমেন্টটা হয়ে যায়। তো আপনাদের কিন্তু প্রথমত কি থাকতে হবে? এক মাস্টার কার্ড থাকতে হবে, সেটা আপনার হোক বা আপনার বড় ভাইয়ের হোক, যে কারো হোক, যে কোনোভাবে ম্যানেজ করতে হবে। যাদের আছে খুবই ভালো। আর যারা ফ্রিল্যান্সিং করবেন, এই মাস্টার কার্ড থাকা বাধ্যতামূলক কার? যারা নিজেরা ব্যবসা করছেন বা নিজেরা ফেসবুকের পেজ থেকে প্রমোট করা যাচ্ছে নিজেরা, সেই ক্ষেত্রে। আর যারা ফ্রিল্যান্সিং করবেন, তাদের জন্য কিন্তু মাস্টার কার্ড থাকা খুব বেশি একটা জরুরি বিষয় নয়। কারণ ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আপনি চাইলেই কি করতে পারেন, ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন, ঠিক আছে? অ্যাক্সেসটা কি করতে পারেন, নিতে পারেন। তো ফেসবুকের ওই জায়গাতে যেতে হলে আপনাকে সার্চ করতে হবে প্রথমত
অ্যাড্রেস বারে সার্চ করতে হবে business.facebook.com। আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি যাতে আপনারা আমি পরবর্তী স্টেপটা দেখতে পারি, কারণ ফেসবুকে বেশি বেশি বিজনেস অ্যাকাউন্ট অথবা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, ঠিক আছে? একটা লিমিটেশনস আছে এদের, যে আপনি সর্বোচ্চ 6টা বা 4টা 5টা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তারপরে কিন্তু আর করতে পারবেন না। এই জন্য আমি জাস্ট একটা স্ক্রিনশট রেখে দিয়েছি আপনাদের জন্য। আপনাকে সার্চ করতে হবে business.facebook.com-এ, বুঝতে পেরেছেন? আপনি যদি সার্চ করেন আপনার কাছে এইরকমের একটা পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে লগ ইন, পাশে থাকবে কি ক্রিয়েট অ্যাকাউন্ট। তো লগ ইন তো বুঝতে পারছেন যে আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগ ইন, আর ক্রিয়েট অ্যাকাউন্ট বলতে আপনাকে বলুন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করেন। এইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে ফেসবুক আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে যেখানে বলবে যে হচ্ছে ইউ মাস্ট লগ ইন টু কন্টিনিউ। যেহেতু আপনি ফেসবুকের বিজনেস অ্যাক্সেসটা নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে ফেসবুক আইডিতে আগে লগ ইন করা থাকতে হবে, ফেসবুক আইডিতে লগ ইন করা থাকতে হবে। তো দেখেন, যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেন ফেসবুক আপনাকে বলতেছে যে আপনার আইডিতে লগ ইন করেন। এইখানে আপনার ফেসবুক অ্যাড্রেস, ফেসবুক আইডির যে ইমেইল অথবা নাম্বার সেটি দিবেন, এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন, আচ্ছা পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার কাছে যে এইরকম একটা অপশন দিবে, ঠিক আছে? আপনাকে বলবে যে ক্রিয়েট ইওর বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট ইওর বিজনেস অ্যাকাউন্ট। সরি, পাসওয়ার্ডটা লগ ইন করার পরে আপনার যে এই কর্নারে একটা আপনার যে প্রোফাইল আইডিটা শো করবে, দেখেন এই যে নূর লেখা আছে, অ্যাকচুয়ালি নূর হচ্ছে আমার অফিসের স্টাফ। আমার ফেসবুক অ্যাকাউন্টের একটু ডিসেবিলিটি আছে, রেস্ট্রিকশন আছে, যার কারণে আমি এটা থেকে আপনাকে দেখাতে পারবো আর কি। দেখুন এইখানে এই যে আপনি যখনই ফেসবুকে লগ ইন করলেন ওই পেজ থেকে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসলো এবং আপনার নামটা শো করবে। কী লেখা আছে না, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে ফেসবুক এইরকমের একটা পেজ দিবে যেখানে আপনি আপনার ব্যবসার নাম দিবেন। এই যে দেখুন কী লেখা আছে এখানে, বিজনেস নেম দিবেন। এখানে ডিফল্টভাবে কী লেখা আছে, ফ্রিল্যান্সিং স্টেশন। তো আপনার ব্যবসার যে নাম সেই নাম আপনি দিবেন, তারপরে আপনার নিজের একটা নাম দিবেন, ঠিক আছে? চেষ্টা করবেন এই নামগুলো অরিজিনাল দেওয়া। তারপরে আপনার একটা বিজনেস ইমেইল দিবেন। বিজনেস ইমেইল কী জিনিস, আপনার ব্যবসার সাথে যে ইমেইলটা কানেক্টেড, যেটা আপনার ফেসবুক পেজে থাকলে আরও বেটার, ঠিক আছে? দেওয়ার পরে সাবমিট দিবেন। সাবমিট দিলে ফেসবুক আপনাকে এইরকম একটা লেআউট নিয়ে আসবে। এই লেআউটটা পাবেন আর কি। অ্যাকচুয়ালি এই লেআউটটা পাওয়া মানে আপনার বিজনেস অ্যাকাউন্টটা কী হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এতটুকু খুবই সিম্পল একটা কাজ, যে আপনি business.facebook.com-এ গেলেন, সেখানে গিয়ে আগে আপনার আইডিতে লগ ইন করলেন, বা ক্রিয়েটে চাপ দিলে আপনাকে বলবে লগ ইন করতে, আপনি লগ ইনটা করে ফেললেন। লগ ইন করে লেখা থাকবে ক্রিয়েটে ক্লিক দিলেন, ফেসবুক আপনাকে বলবে আপনার ব্যবসার নাম দেন, আপনার একটা নাম দেন, আর আপনার ইমেল অ্যাড্রেস দেন। ইমেল অ্যাড্রেস দিলে আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে আর কি, যে আপনি কি বিজনেস অ্যাকাউন্টে করতে যাচ্ছেন কি না। জাস্ট সেখানে অ্যাপ্রুভ দিলে আপনাকে সরাসরি এই পেজে ল্যান্ড করাবে। এতটুকু কাজই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে? এইখানে আর এক্সট্রা কোনো কাজ না। আমরা সরাসরি স্ক্রিনে যাব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু বলেন তো ভাই। জি ভাই, বলো না। জি স্যার। এই যে এই এতটুকু কাজ পারবেন নাকি, তিনি একটু বলেন আমাকে আরেকবার। আশা করি সবাই পারবেন, তাই না? খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট লগ ইনটা করে রাখা। তো আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব business.facebook.com, এই অ্যাড্রেসটা মনে রাখবেন, ঠিক আছে? business.facebook.com দিয়ে সার্চ করলেও হবে, অথবা যদি আপনি এইভাবে লেখেন যে বিজনেস ফেসবুক বা ফেসবুক বিজনেস, তাহলে আপনাকে যে এইরকম একটা লিঙ্কের মধ্যে নিয়ে আসবে, যেখানে কি লেখা আছে, এইখানেও লেখা আছে যে ফেসবুক আপনাকে এই যে business.facebook.com-এ নিয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করবেন। আপনার আইডি যেহেতু লগ ইন অবস্থাতে আছে, এই যে দেখুন বিজনেস অ্যাকাউন্টটা ক্লিক করলে কোথায় যায়, সরাসরি এই পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে। প্রথমত আপনাকে ফেসবুকের এই বিজনেস অ্যাকাউন্টের বেশ কিছু টপিক আগে বুঝে নিতে হবে, যে কোথায় কোন ফাংশনসগুলো আছে আর কি। হ্যাঁ, এইটা আপনাকে জানতে হবে। এটা জানার জন্য আপনারা এই লেআউটটা একটু খেয়াল করেন। যিনি একটু আনমিউট হয়ে আছেন তিনি একটু অনুগ্রহ করে মিউট করবেন, অনেক নয়েজ আসতেছে আর কি আপনাদের কাছ থেকে। আচ্ছা দেখেন,
আমার স্ক্রিনের বাম পাশে কি লেখা আছে, সার্ভ হিউম্যান ফাউন্ডেশন, ঠিক আছে। নিচে কি লেখা আছে, অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আপনি অ্যাডসগুলোকে ম্যানেজ করতে পারবেন। অডিয়েন্স, অডিয়েন্স কি, যারা আপনার ব্যবসার অডিয়েন্স। অ্যাডস রিপোর্টিং, আপনার অ্যাডস থেকে রিপোর্ট, মানে অ্যাডসের রিপোর্টটা কীরকম, পরিসংখ্যানটা কী আসলো। তারপরে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, যেখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন। আসলে এইখানে অ্যাকাউন্ট কটা, দুইটা। একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, ভালো করে খেয়াল করুন। একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, ব্যবসার জন্য অ্যাকাউন্ট তৈরি করেছেন, ভালো কথা। ব্যবসার জন্য অ্যাকাউন্ট তৈরি করছেন, ব্যবসা আপনি কী করবেন, আপনি অ্যাডস রান করাবেন, রাইট। অ্যাডস রান করার জন্য আপনার প্রয়োজন হবে এখানে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট কটা, দুইটা হলো। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারের যে অ্যাকাউন্ট নাম, ওই নামের সাথে আপনাকে কি করতে হয়, একটা অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে হয়। যেমন সার্ভ হিউম্যান ফাউন্ডেশন লেখা আছে এখানে, এটি কি একটা বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টের সাথে দেখুন লেখা আছে নিচে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। অর্থাৎ এই বিজনেস অ্যাকাউন্টটা যে অ্যাড অ্যাকাউন্ট থেকে ম্যানেজ হবে সেইটা। অ্যাড অ্যাকাউন্ট থেকে ম্যানেজ হওয়া মানে ওই অ্যাড অ্যাকাউন্টে মাস্টার কার্ড যুক্ত করা আছে, যেখান থেকে আপনি বিজ্ঞাপন করলে টাকা কাটবে, ওইটাকে বলা হচ্ছে কি, অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অ্যাড অ্যাকাউন্ট ভেনো, বিজনেস অ্যাকাউন্ট ভেনো। বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কী করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করে নিতে হয়। ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার এটা একটু ফেসবুকের অ্যাডভান্স একটা বিষয়, যেখান থেকে আপনি ফেসবুক পিক্সেলটাকে সেট আপ করতে পারেন। তারপরে ফেসবুক টার্গেটিং, রিটার্গেটিংয়ের জন্য ডেটা পাওয়া যায়, এই বিষয়টা। তো এতটুকু যদি আপনারা দেখে থাকেন, এখানে সেটিং অপশন আছে, বিজনেস সেটিং। তারপরে কেস নোটিফিকেশন আছে, আপনার যদি কোনো নোটিফিকেশন আছে সেটা আপনি দেখতে পারেন। সার্চ আছে, এইখানে আপনি হেল্প পেতে পারেন, যেখানে ক্লিক করলে আপনাকে লাইভ চ্যাটেও তারা যুক্ত করবে। তারপরে এখানে কলাপস, এইরকম যদি থাকে ঘাবড়ানোর কোনো কারণ নাই, ঠিক আছে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন, এটা এক্সপান্ড হয়ে যাবে। আশা করি এই অপশনটুকু খুবই বেসিক একটা ভিউ পেলেন। আমার এইখানে দেখুন কি লেখা আছে, এখানে অল টুলস লেখা আছে। সবসময় খেয়াল রাখবেন, এইরকম চিহ্নগুলো বলা হয় মেনু চিহ্ন, বুঝতে পেরেছেন। এটা মেনুর একটা চিহ্ন। মেনু মানে কি, এখানে আরও অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি আসতেছে, এখানে অনেকগুলো অপশন আসছে, যে অ্যাডস অ্যাকাউন্ট, বিজনেস সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। এইগুলোর সাথে আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি করে নিতে হবে, যাতে মনে থাকে আসলে কোন বিষয়টা কোথায় আছে। অ্যাকাউন্ট কোয়ালিটি আছে, বিলিং আছে, অডিয়েন্স আছে, নিচেও আবার কি অনেক অপশন আছে, অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাপস, বিলিং, ব্র্যান্ড সেফটি। এগুলো কি এক একটা এক এক ধরনের বিষয়, এক একটার কাজ এক এক রকমের। আমি আপনাকে যেই কয়টা বিষয় জানলে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন, সেই কয়টা বিষয় আমি দেখাবো, যেটা আপনি শিখলে আপনি নিজের বিজ্ঞাপনটাও করতে পারবেন এবং আপনার ক্লায়েন্টের বিজনেসের অ্যাডটাও করতে পারবেন। কারণ ফেসবুক অ্যাড নিয়ে যদি আমি 10টা ক্লাসও করাই, এই ক্লাস শেষ হবে না, ঠিক আছে। এরকম বিষয় আর কি, এটা ডিপ একটা বিষয়, অনেক অনেক বিষয় আছে। আপনারা হয়তো বা 10 বছর থেকে ফেসবুক চালান, কিন্তু ফেসবুক বিজনেসের এক্সপার্ট হতে গেলে আপনাকে কি আরও 10 বছর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। দেখুন আমি এখান থেকে প্রথমত ক্লিক করবো কোথায়, বিজনেস সেটিংয়ের মধ্যে ক্লিক করব, বিজনেস সেটিং। বিজনেস সেটিংয়ে আমি ক্লিক করলাম, ঠিক আছে। বিজনেস সেটিংয়ে ক্লিক করার পরে কি আসতেছে, আপনার কাছে এইরকম একটা অপশন দেবে, ঠিক আছে। ইউজার্স, তারপরে অ্যাকাউন্টস, এইরকম থাকতে পারে আপনার প্রথমবার। এবং দেখুন এখানে কি নিচে একটা তীর চিহ্ন আছে, যদি এখানে ক্লিক করেন অনেকগুলো অপশন চালু হচ্ছে, তাই না। আমি বলেছিলাম আপনাদেরকে যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই কী করতে, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়। জাস্ট অ্যাকাউন্টস থেকে অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্টে গেলে এই যে অ্যাড লেখা আছে এখানে দেখুন, একটু ভালো করে খেয়াল করুন। আপনারা যে বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন, খুবই সিম্পল বিষয়। আপনি যখনই এই বিজনেস সেটিংয়ে আসলেন, আপনার কাছে এইরকম একটা অপশনে নিয়ে আসলো, তাই না। এখান থেকে কি উপরে আছে ইউজার্স, নিচে আছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস থেকে কোথায় আসলাম, অ্যাডস অ্যাকাউন্টে। অ্যাডস অ্যাকাউন্টে কেন আসতেছি, আমার এই বিজনেসটাকে রান করার জন্য একটা অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যেখানে আমি মাস্টার কার্ড অ্যাড করে নেব। কারণ মাস্টার কার্ড অ্যাড করছেন আপনি, কিন্তু এখন অ্যাড করেন নাই, আপনি কেবল বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন একটু আগে। তো আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে। এইখানে কয়েকটা অপশন আছে, 3টা অপশনের মধ্যে প্রথমে কি লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। তার মানে কি, আপনার কাছে আগে থেকে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে, এইখানে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি দিতে। দেখুন
এইটা কি, এই যে শেষে যে সংখ্যাগুলো আছে না আইডি, কপি টু ক্লিপবোর্ড বলতেছে, এটাই কি অ্যাড অ্যাকাউন্টের আইডি। যদি আপনি এখানে ক্লিক করেন আপনাকে বলবে আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডিটি দেওয়ার জন্য, আইডিটি যদি বসায় দেন অ্যাড দিবেন, হয়ে যাবে। এটা যদি আপনার আগে থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে ভালো করে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, নয়েজ করবেন না প্লিজ। নিচে কি আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এটি হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য। আপনার ক্লায়েন্ট বসে আছে ইতালিতে, ক্লায়েন্ট বসে আছে যুক্তরাষ্ট্রে, জার্মানি, জাপান, যেখানে থাকুক না কেন, সে তো আপনাকে তার টোটাল অ্যাড অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে দিবে না, বা অনেক ঝামেলার একটা বিষয়, বা তার আইডির অ্যাক্সেসটা তো সে দিবে না। তার যদি আপনি ফেসবুক আইডির অ্যাক্সেস যদি পেয়ে যান তো এটা খুবই ভালো। আর যদি আইডির অ্যাক্সেসটা না দেয় সেক্ষেত্রে কি দিবে, আপনাকে তো তার কোম্পানির অ্যাড চালাতে হবে। তাহলে কি লাগবে, তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা লাগবে। এখন আমি হচ্ছি সার্ভিমেন্ট ফাউন্ডেশনের বিজনেস অ্যাকাউন্টে ঢুকে আছি, তাই না? এইখান থেকে যদি আমি এখানে কাজ করে দিই যে হ্যাঁ আমার যুক্তরাষ্ট্র থেকে একটা বায়ার আমাকে নক করছে, তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমার লাগবে, আমি কি করব, এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস দিব, মানে তার কাছে আমি অ্যাক্সেসটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। জাস্ট এখানে ক্লিক করলে বলবে কি এখানে অ্যাড পেজ, ক্লায়েন্টের কোন পেজটা আমি কি করব অ্যাক্সেসটা নেব, সেখানে আমি জাস্ট যদি এখানে ক্লিক করি তাহলে বলবে যে তার পেজের অ্যাক্সেসটা আমাকে যেন দেয়। পেজের অ্যাক্সেসটা সে কী করবে, আমাকে দিয়ে দিবে, এবং সেটা আমার প্রোফাইলে যে এইখানে এসে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর যখনই তার পেজের অ্যাক্সেসটা যখন পেয়ে গেলাম তখনই কিন্তু কি ওই পেজে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা আমার এইখানে চলে আসবে আর কি। তো আমি এখান থেকে তার অ্যাকাউন্টটা নাকি ম্যানেজ করতে পারবো। আর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটাতে কি করতে হবে, আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে বা ক্লায়েন্টেরও লাগতেছে না আপনার অ্যাকাউন্ট, এক্ষেত্রে কি করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করাটা খুবই সহজ। এখানে কি বলতেছে আপনাকে, অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। যেমন এই অ্যাড অ্যাকাউন্টের নাম কি, এসএইচএফ নূর লেখা, দেখছেন আপনারা, খেয়াল করছেন? আসলে এই নামটা কিন্তু দেওয়া হয়েছে কোথায়, এই ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এইখানে দেওয়া আছে এসএইচএফ নূর, যেটা আপনারা আপনাদের যে কোনো নাম দিতে পারেন। এখানে এখানে টাইম লিমিট দিবেন, কারেন্সি দিতে পারেন ডলার, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে উইজেট দিবে মাস্টার কার্ড যুক্ত করা। জাস্ট বলবে যে আপনার নাম দেন, যে নামটা মাস্টার কার্ডের উপরে লেখা আছে সেই নামটা দিবেন। তারপরে বলবে যে আপনার কার্ডের নাম্বারটা দেন। আপনার কার্ডের পিছনে যে একটা নাম্বার থাকে যে কটা ডিজিটের, ওই কটা নাম্বার তুললেই ফেসবুক অটোমেটিক ক্যাচ করে ফেলবে যে এটা আপনার কী কার্ড, এটা ভিসা কার্ড নাকি ডিসকভার নাকি, মানে আরও যে কার্ডের ধরন থাকে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, সেটা সে কি বুঝতে পারে নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে। আরেকটা বিষয় বলবে আপনাকে সিভিসি নাম্বার। সিভিসি তো বোঝেন, কার্ডের পিছনে দেখবেন যে 3টা সংখ্যার একটা কোড থাকে। কেউ কি মাস্টার কার্ড দেখেছেন এখানে? অনেকে নতুন আছে, হয়তো মাস্টার কার্ড কখনো দেখেন নাই, তাদের জন্য বলি আপনার নর্মাল যে ডাচ বাংলা ব্যাংকের যে কার্ডগুলো দেখতে পারেন সেখানেও কি একটা নাম্বার আছে, এবং সে 3টা সংখ্যার কি একটা পিনকোড বলে কার্ডের, ওটাকে সিভিসি নাম্বার বলে। হ্যাঁ, ওই নাম্বারটা দিতে হবে এবং বলবে আপনার কার্ডের এক্সপায়ারি ডেট কবে, মানে এটা কার্ডের মেয়াদটা কত সাল পর্যন্ত থাকবে আর কি, এই তারিখটা বসায় দিয়ে অ্যাড দিয়ে দিবেন, সাবমিট দিবেন। আপনার ওই মাস্টার কার্ডটা এই অ্যাকাউন্টের সাথে কি হবে, যুক্ত হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলতে হবে। জি ভাইয়া বুঝছি। তাহলে স্টেপ কি আমাদের, অ্যাড অ্যাকাউন্টে যাব, অ্যাডের মধ্যে ক্লিক করব, অ্যাড নিউ অ্যাকাউন্ট, এখানে নাম দিব। নাম দেওয়ার পরে আমার কাছে এইরকম আরেকটা বক্স আসবে যেখানে আমাকে শুধু আমার কার্ডের যে তথ্যটা দিতে বলবে, আপনার কার্ডের নাম, কার্ডের নাম্বার, কার্ডের সিবিসি কোড, দেন কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে সাবমিট দিবেন, যুক্ত হয়ে যাবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। আর যদি রিকোয়েস্ট করতে চান ক্লায়েন্টকে, এখানে ক্লিক করে ক্লায়েন্টের কি পেজের নাম দিয়ে দিলে ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে যে হচ্ছে যেমন আমি যদি এখন একটা রিকোয়েস্ট পাঠাই সার্ভিমেন্ট থেকে, সেক্ষেত্রে কি ওই ক্লায়েন্টের কাছে চলে যাবে যে সার্ভিমেন্ট ফাউন্ডেশন এই নামে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে যে কিনা তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চায়, তুমি কি রাজি কিনা। সে যদি আমাকে অ্যাপ্রুভাল দেয় তখনই তার অ্যাড অ্যাকাউন্টটা আমার এই যে এইখানে যুক্ত হয়ে যাবে। সেই নূরের পরে আরেকটা আমি এখন দেখতে পারবো, অথবা আমি যে এইখানে দেখতে পারবো, ঠিক আছে? এতটুকু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দেখলাম, পেজ, তাই না? পেজ হচ্ছে তৈরি করতে হবে আপনাকে। পেজ তৈরি করা বলতে আপনার যে ব্যবসার যে পেজ, আপনি তো ওইখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলেন,
আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলেন প্রথমে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলেন। এখন ওই বিজনেস অ্যাকাউন্টটা আর অ্যাড অ্যাকাউন্টটা কোথায় কাজ করবেন, কীভাবে আপনি কোথায় কাজ করবেন? নিশ্চয়ই আপনার ফেসবুক পেজে কাজ করবেন, তাই না? সেক্ষেত্রে কী করতে হবে? এইখানে যে অ্যাড লেখা আছে দেখুন, সার হিউম্যান ফাউন্ডেশন ডাজ নট হ্যাভ এনি পেজ ইয়েট, এখনও কোনো পেজ অ্যাড করা নাই। আপনাদের কি এরকম থাকবে, বলতেছে ম্যানেজ ইউর পেজ। যদি আপনি এটাতে ক্লিক করেন, ওই সেম অপশনটা এইখানেও দিবে, অ্যাড এ পেজ। তখন দিয়েছিল কি অ্যাড অ্যাকাউন্ট। এখানে কি দিয়েছিল, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ নিউ বা ইউর অ্যাড অ্যাকাউন্ট। মানে আপনি এইখান থেকেও কি করতে পারেন, ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে পারেন। যখন আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন, তখন আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে যদি আপনি কাজটা করেন, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে পেজের অ্যাক্সেসটা নিতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝেন। আপনি যে ক্লায়েন্টের কাজটা করে দিবেন, কি লাগবে, ক্লায়েন্টের তো পেজ লাগবে। ক্লায়েন্ট আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিল, এখন যে সিস্টেমটা করতেছে, ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে পেজের অ্যাক্সেসটাও তারা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, একসাথে আপনি এখান থেকে দেখবেন যে আপনার পেজ যদি অ্যাড হয়ে যায় খুবই ভালো। আর যদি পেজ অ্যাড না হয়, সেক্ষেত্রে এখানে পেজের অপশনে এসে অ্যাড অ্যাক্সেস টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্লায়েন্টের যে পেজ আছে সেই পেজে এই দেখুন লেখা আছে এখানে অ্যাড পেজ, যেটা এর একটু আগে আমরা দেখে আসলাম। এইখানে ক্লায়েন্টের পেজে যদি আপনারা নাম দেন, এখানে নাম দিতে পারেন। আপনি যে নাম লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনার হচ্ছে ওই নামটা কি চলে আসবে। যেমন এটা কি একটা পেজ। আমি যদি এই ভদ্রলোককে বলি যে আপনার পেজের অ্যাক্সেসটা আমাকে দেন, ঠিক আছে, দেওয়ার পরে কি বলতেছে, অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দি পেজ ক্যান ক্লেইম ইট। হ্যাঁ, বলছে যে হচ্ছে এই পেজের কন্ট্রোলটা যার কাছে আছে, তিনি কিন্তু চাইলে কি করতে পারবে, অনলি পিপল ফুল কন্ট্রোল অফ দি পেজ ক্লেইম ইট ইনটু বিজনেস অ্যাকাউন্ট। যার কাছে পেজের ফুল কন্ট্রোলটা আছে, সে কী করতে পারবে, এটার অ্যাডটা চালাতে পারবে। এখন এটা নতুন একটা সিস্টেম দিয়েছে, তো আপনাকে কী করতে হবে, ক্লায়েন্টের আগে পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা নিতে হবে। নেওয়ার পরে অ্যাড দিলে ক্লায়েন্টের কাছে কী যাবে, নোটিফিকেশন যাবে যে কিনা ক্লায়েন্ট আপনাকে বলবে যে হচ্ছে হ্যাঁ অমুক এই নাম থেকে একটা রিকোয়েস্ট এসেছে, সে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। ক্লায়েন্টের ওই এইখানে নোটিফিকেশন যাবে, ঠিক আছে, এই যে নোটিফিকেশন অপশনে চলে যাবে। অথবা এই যে রিকোয়েস্ট লেখা আছে দেখছেন, এই রিকোয়েস্টের ক্লায়েন্ট দেখতে পারবে তার কাছে কে কী রিকোয়েস্ট করলো, ঠিক আছে, সে এইখানে দেখতে পারবে। আচ্ছা, তো যেখানে ছিলাম পেজে গেলাম, অ্যাড এ পেজ, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। অ্যাড পেজ বলতে আপনার যদি আগে থেকে পেজ থাকে সেক্ষেত্রে, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্লায়েন্টের পেজ নেওয়ার জন্য ক্রিয়েট এ নিউ পেজ। আপনি চাইলে এখান থেকে আপনি নতুনভাবে পেজ তৈরিও করতে পারেন, নতুন এক ব্র্যান্ড নেম একটা পেজ তৈরি করে সেটাকে এই বিজনেস অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারেন। বিষয়টা বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন। জি ভাইয়া। মেন জিনিসটি হচ্ছে তিনটা, বোঝেন নাই কে, নাকি রিপিট করবো আরেকবার? আমরা কি করলাম, পেজ থেকে পেজ অ্যাড করব, অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব, কাহিনী শেষ। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার ভাই সময় আর একটু সংক্ষেপে যদি ভাই আবার রিপিট করতে। রাইট, বিজনেস অ্যাকাউন্টে আসার পরে এই অপশনটা চলে আসলো। কোত্থেকে আসলো এটা, এই বিজনেস সেটিংয়ে ক্লিক করার পর এইরকম আসলো। আগে আমরা পেজে যাব, পেজ থেকে পেজটা অ্যাড করব, অ্যাডে ক্লিক করে এই যে আপনার যে পেজ সেটা, অথবা অ্যাড এ পেজ, আপনার যে পেজ আছে সেই পেজ, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে যদি সেই অ্যাডমিন হয়ে কী করতে পারবে, এটাকে অ্যাড করতে পারবে। আচ্ছা, আর যদি না থাকে ক্রিয়েট করবেন। আর যদি রিকোয়েস্ট করতে হয় ক্লায়েন্টকে কী করবেন, রিকোয়েস্ট করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করলে ওই পেজে যদি আপনি অ্যাডমিন থাকেন, সেক্ষেত্রে বলতেছে যে হ্যাঁ আপনি ওই পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়ে গেলে আপনাকে বলবে যে অ্যাড পেজ অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল। কী বুঝতেছেন, যার কাছে পেজের ফুল কন্ট্রোল আছে সে কী করতে পারবে, এই পেজটাকে অ্যাড করতে পারবে, এইরকম একটা বিষয়। আর যদি না থাকে পেজ, সরাসরি আপনি এখান থেকেও পেজটা ক্রিয়েট করতে পারেন। অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্টে গেলে অ্যাড লেখা আছে, আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার নাম অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টের নাম, টাইম, $, নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার কাছে বলবে মাস্টার কার্ডের তথ্য দেন, আপনার কার্ড নাম্বার আপনি দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়। আর একটা টপিক আছে এখানে, পিপলস লেখা আছে। পিপলের মধ্যে ক্লিক করলে এই যে সার হিউম্যান ফাউন্ডেশনের যে অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করবে কে, নূর ইসলাম নামে এই ভদ্রলোক, তাই না?
পিপল বলতে কি, কাকে আপনি কাজটা দিচ্ছেন বা কাকে আপনি অ্যাক্সেসটা দিচ্ছেন। আমার একটা পেজ আছে বা ক্লায়েন্টের একটা পেজ আছে, সেটাকে কি করব আমি ম্যানেজ করব। কি করতে হবে, আমাকে তো একজনকে অ্যাক্সেস দিতে হবে। এই যে এইখানে আপনার তার অ্যাড্রেসটা লিখবেন, ক্লায়েন্ট আপনার অ্যাক্সেসটা বা অ্যাড্রেসটা সে লিখে ফেলবে, ঠিক আছে। লেখার পরে আপনার নাম আসবে, সেখান থেকে আপনাকে যে অ্যাডমিন অ্যাক্সেসটা সে দিয়ে দিবে। অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারে, অথবা এখানে আরও অনেকগুলো অপশন আছে, ফাইন্যান্সিয়াল এডিটর করতে পারে, ডেভেলপার করতে পারে। যখনই আপনার নামটা আসবে এখানে আপনি কি নেক্সট দিবেন, নেক্সট দিয়ে দিয়ে দেখবেন যে এখানে তার ফেসবুকের যে নামটা এটা অ্যাড হয়ে গেছে। ক্লায়েন্ট যদি আমাকে এই মুহূর্তে তার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করতে চায়, সে কী করবে, সরাসরি পিপলসের মধ্যে যাবে। পিপলসের মধ্যে গিয়ে সে কী করবে, আমাকে তার অ্যাডের মধ্যে ক্লিক করবে, ক্লিক করে আমার নাম সে সার্চ করবে, সার্চ করার পরে আমার নাম খুঁজে পেলে সেখানে কী করবে, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে আমাকে মেইল করবে, আমাকে সেটা রিসিভ করতে হবে। আর আপনি যদি আপনার পেজের অ্যাক্সেস যদি কাউকে দিতে চান, সেক্ষেত্রে আপনি নিজে এই অপশন থেকে পিপল অ্যাড করবেন। অ্যাড করে তাকে দিবেন কি, তাকে তাকে কোন পাওয়ার দিবেন, তাকে দিবেন ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টে পাওয়ার। যেমন আমি কি করছি, এই নূর ইসলাম নামক ভদ্রলোককে কী করছি, আমি এই সার্ভিমেন্ট ফাউন্ডেশনের পেজ থেকে অ্যাড করে দিয়েছি, বুঝতে পেরেছেন। অ্যাড করেছি এবং কি তাকে ফুল কন্ট্রোল দিয়েছি। দেখুন আমাদের পেজের তাকে ফুল কন্ট্রোল দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। মোটামুটি পিপল অ্যাড, পেজ অ্যাড এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যখন শেষ হয়ে গেল, আপনি মোটামুটি এখন অ্যাড দেওয়ার জন্য রেডি। এইখানে আমি কিছু সতর্কবার্তা বলি আপনাদের জন্য। অনেকের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকে, কাজ হয় না। সেক্ষেত্রে করে কি, নতুন একটা আইডি ক্রিয়েট করে ফেসবুকের জন্য। আইডি ক্রিয়েট করে তারা হঠাৎ করে আবার সেই অ্যাড অ্যাকাউন্টটা তারা ক্রিয়েট করে নেয়, দ্রুত বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে। খেয়াল রাখবেন, এই যে 2-1 মাসের মধ্যে বা 1 মাস 1.5 মাস না যেতেই যদি আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, অনেক বেশি চান্স আছে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাওয়ার, ঠিক আছে। যাদের আইডি পুরাতন আইডি থেকে এটা ট্রাই করুন। একবার নতুন আইডি 2 মাসের কম বা 3 মাসের কম যে আইডির বয়স হয়েছে, সেই আইডি থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। প্রয়োজন হলে অন্য কারো আইডি থেকে আপনি কি করবেন, বুস্ট করিয়ে নেবেন, ঠিক আছে। অথবা আপনি তাকে অ্যাক্সেস দিয়ে আপনিও কাজটা করে নিতে পারেন। এটা সতর্কবার্তা। আবার আপনি চাইলে এখানে পেমেন্ট মেথড, এই দেখুন এখান থেকেও পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন। যেমন এখানে কি আছে, একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে। আপনি এইখান থেকে চাইলেও কি করতে পারেন, মাস্টার কার্ড, এই যে অ্যাড নিউ পেমেন্ট মেথড ক্লিক করে আপনি যে নেক্সট করতে পারেন। নেক্সট করলে আপনাকে বলবে আপনার মাস্টার কার্ডের তথ্য দিতে, ঠিক আছে। এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করা যায়। এবং এখানে আরও অনেক অপশন আছে। ইন্টিগ্রেশনসের মধ্যে কি আছে, যে ডেটা সোর্সের মধ্যে ক্লিক করলে আপনাকে যে আরও যে অ্যাডভান্স কিছু বিষয় দেখাবে। পিক্সেলটা অনেক বড় একটা বিষয়, আপনার দেখেছেন ফাইবারে সার্চ করলে পিক্সেল সম্পর্কে অনেক কাজ থাকে। তারপরে বিজনেস ইনফোর মধ্যে আছে অনেকগুলো বিষয়। তো আপনার তাহলে পেমেন্ট অ্যাড করা শিখবেন, পেমেন্ট অ্যাড, পেজ অ্যাড এবং কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই 3টা কাজ হয়ে গেল। এরপর যেটা করতে হবে আপনাকে, জাস্ট এই মেনু অপশনে ক্লিক করে অ্যাডস ম্যানেজার, যেখান থেকে আপনি অ্যাডসগুলো ম্যানেজ করবেন। আর এখানে কিন্তু আরও অপশন আছে, দেখুন বিলিং লেখা আছে, দেখছেন। বিলিংয়ের মধ্যে ক্লিক করলে কী হবে, আপনি বিল বেতন, অর্থাৎ আপনার ফেসবুককে কয় টাকা দিচ্ছেন না দিচ্ছেন সেগুলো স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে আপনি কি অ্যাড অ্যাকাউন্টে যাবতীয় সেটিং আছে, অ্যাকাউন্ট কোয়ালিটি, তারপরে কত কিছু আছে এখানে, হ্যাঁ। অডিয়েন্স, ক্রিয়েটিভ হাব, অ্যাডস রিপোর্টিং, ইনসাইট অডিয়েন্স, যেটা আপনারা ফেসবুকে আগে দেখেছিলেন। পেজের পোস্টগুলো দেখতে পারেন, এঙ্গেজ কাস্টমার কারা থাকলো। ক্লিক করলে কি করবে, আপনাকে আপনার পেজের পোস্টগুলো দেখায় দিয়ে বলবে, ঠিক আছে, যেহেতু পেজ এখানে শো করানো হয় নাই। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এইখান থেকে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে চলে যাব। অ্যাডস ম্যানেজারে গেলে দেখতে পারবেন যে এইখানে কি আপনার যতগুলো অ্যাডস রান আছে সেই অ্যাডসগুলো আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে, যে কোনটার কত ডলার খরচ হচ্ছে, কীভাবে আপনার অ্যাডসগুলো রান হচ্ছে। যেমন ধরেন যে এখনও কি আমাদের 4th ব্যাচের একটা রেজিস্ট্রেশন ক্যাম্পেইন কি চালু আছে, তাই না, যে অ্যাক্টিভ লেখা আছে। তারপরে এটার বিল্ড স্ট্র্যাটেজি কী ছিল, তারপর বাজেট কত ডলার, কয় দিনের জন্য, তারপরে রেজাল্ট কী আসলো, রিস্ক কতগুলো হলো, ইমপ্রেশন কেমন, কস্ট পার রেজাল্ট, প্রতিটা ফলাফলে আমাদের খরচ কত হলো, টোটাল খরচ কত হলো, সবগুলো আপনাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো আমি আজকে একটা বুস্টিং করব, ডেমো একটা বুস্ট করবো আপনাদেরকে দেখানোর জন্য। সেটা আপনাদের কোনো প্রোডাক্ট রিলেটেড। আমাদের এই বুস্টগুলো তো হচ্ছে আমাদের ফাউন্ডেশনের যে কোর্সগুলো চালু হয় সেই কোর্সগুলো রিলেটেড, ঠিক আছে। আপনাদের যদি ব্যবসায়ী কাজকর্ম,
আমি দেখিয়ে দিতে চেষ্টা করব যে আপনাদের হয়তো বা কারো খাবারের ব্যবসা আছে, কারো কাপড়ের ব্যবসা আছে, অথবা ফ্যাশন ব্যবসা আছে, যেটাই থাক না কেন, আমি এই কোনো একটা ডেমো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। তবে আমি এটা কিন্তু দেখাবো মাত্র কত, হয়তো বা 1 ঘন্টায়, তাই না? আপনাদেরকে কিন্তু অনেক এখান থেকেই তথ্যগুলো নিতে হবে এবং বুঝতে হবে, এবং এটা নিয়ে আরও রিসার্চ করতে হবে। নর্মালি আপনি যদি ভালোভাবে এক্সপার্ট হতে চান বুস্টিংয়ে, আপনাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কি সময় দিতে হবে একটা ফেসবুক পেইড ক্যাম্পেইন চালু করার জন্য। কারণ আপনি যদি কোনো কিছু না বুঝেই শুধু মনে করে এক পাশ থেকে একটা একটা করে ক্লিক করে অডিয়েন্সগুলোকে সিলেক্ট করে ফেললেন, দেখা গেল যে আপনার টার্গেট কাস্টমারগুলো সেখানে যুক্তই করতে পারেন নাই আপনি, তো টাকা কিন্তু ঠিকই খরচ হবে, আপনার কিন্তু কি ফলাফলটা জিরো হয়ে যাবে। অনেকেই যখন বিভিন্ন এজেন্সিদের মাধ্যমে বুস্ট করে নেয়, সেক্ষেত্রে এই ঘটনাটা অনেক বেশি হয়। এজেন্সিদের অনেক কাজ থাকে, ফলে তাদের হাতে এত সময় থাকে না যে আপনার মনের মতো করে কাজগুলো করিয়ে দেওয়া, ঠিক আছে? ফলে তারা আপনার শুধু নামটা দেখে নিল, দেখে নেওয়ার পরে তারা তাদের মতো করে একটু অল্প স্বল্প করে দেখায় দিল বা বুস্টটা করে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা ফল করতে বাধ্য। এইখানে দেখেন কি লেখা আছে, এখানে এসএসএফ নূর, অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এবং সি মোর অ্যাড অ্যাকাউন্ট, দেখুন এটা কি নূর ইসলাম লেখা, এটা ফেসবুক আইডির অ্যাড অ্যাকাউন্ট, এটা কি ডিফল্টভাবে থাকেই, এটা ডিফল্টভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আর এটা হচ্ছে কি আমরা নিজেরা তৈরি করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তৈরি করার পরে কি হলো আমাদের, এখানে ক্রিয়েট লেখা আছে, এইখানেও কি অনেকগুলো অপশন আছে, দেখুন অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইনস, এই সেই বিষয়গুলো এখানেও আছে। আমরা যেটা করব, নতুনভাবে অ্যাড তৈরি করার জন্য এখানে কি করব, ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো করে খেয়াল করবেন। অনেকেই বুস্টিংয়ের শুরুতেই ভুল করে, যার কারণে তার উদ্দেশ্য ছিল একটা, বুস্ট হয়ে গেছে আরেকটা। এখানে 3টা কলাম আছে, আপনি দেখতে পাচ্ছেন, 3টা কলামের পাশে কয়েকটা লেখা আছে, নিচে নিচে দেখেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমি বলেছিলাম অবজেক্টিভ বলতে কি, ক্যাম্পেইন অবজেক্টিভ বলতে এই ক্যাম্পেইনে কি হবে না হবে সেই বিষয়গুলো, আপনি এখন যে ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাম্পেইনে কি হবে, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো কী বলা আছে এখানে, কি হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চান কিনা। আপনি পাশে যদি এরকম মাউসটা নিয়ে যান, এই যে আই বাটনে ক্লিক, কী করবে এখানে আপনার বলে দিবে যে এটার অর্থটা কী, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম। যদি আপনি এটাতে সিলেকশন করেন তাহলে কি হবে, এই বুস্টিংটা তাদের কাছে যাবে যারা বেশি বেশি ওই ক্যাটাগরি বিষয়টাতে লাইক করে, আর এইরকম বিষয়ে বা ভিউ করে বা মনে রাখে এইরকম। রিচের মধ্যে যদি আপনি দেখেন কি লেখা আছে এখানে, শো ইউর অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। আপনি কি আপনার এই বিজ্ঞাপনটা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন কিনা, যদি চান সেক্ষেত্রে আপনি রিচের মধ্যে ক্লিক করবেন। যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চান সেক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে ক্লিক করবেন। আপনি কি ট্রাফিক চাচ্ছেন, আপনার কি একটা ওয়েবসাইট আছে, কি বলতেছে এখানে, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, মানুষজনদেরকে একটা ডেস্টিনেশনে পাঠায় দেন, লাইক ওয়েবসাইট, যেমন একটা ওয়েবসাইট হতে পারে, অ্যাপ হতে পারে, ফেসবুক ইভেন্ট হতে পারে, আর মেসেঞ্জার কনভারসেশন হতে পারে। যদি আপনি ওই রকম কোনো ট্রাফিক চান আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে, সেক্ষেত্রে এটা সিলেকশন করবেন। তারপরে কি লেখা আছে, এঙ্গেজমেন্ট, গেট মোর পেজ লাইক, ইভেন্ট রেসপন্স, আর পোস্ট রিয়াক্ট, কমেন্ট আর শেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী চাই, আমরা পেজের লাইক চাই, ইভেন্টের রেসপন্স চাই, পোস্টের রিয়াক্টগুলো চাই, কমেন্টস চাই, শেয়ার চাই। তাহলে কী করতে হবে, আপনি যদি এঙ্গেজমেন্ট চান, আপনারা জানেন যে এঙ্গেজমেন্টটা কী জিনিস, আমি এটা অনেকবার বলেছি আপনাদেরকে, যে বিষয়গুলো আজকে আপনার কাজে লাগবে। আপনারা যে বিরক্তিকর যে বোরিং ক্লাসগুলো যে করেছেন আগে শুরুর দিকে ফেসবুক মার্কেটিংয়ের, অর্গানিক রিচ, পেইড রিচ, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এঙ্গেজমেন্ট মানে কি বলেছিলাম, লাইক, কমেন্ট, শেয়ার, এই বিষয়গুলো যদি চান সেক্ষেত্রে কি এঙ্গেজমেন্টে ক্লিক করবেন। যদি আপনার অ্যাপস থাকে, অ্যাপসের জন্য এইটা। ভিডিও যদি আপনি বুস্ট করেন সেক্ষেত্রে কি, এই যে ভিডিও ভিউজ, শো পিপল ভিডিও অ্যাডস। তারপরে লিড জেনারেশন, আপনি কি কোনো ফর্ম আছে কিনা বা কোনো লিড কালেকশন করছে কিনা যেখানে মানুষজন তথ্য দিবে সেইটা। মেসেজ, আপনি কি মেসেজের জন্য মানুষজনকে নিয়ে আসতে যাচ্ছেন কিনা। অনেক পোস্ট দেখবেন যে নিচে কী লেখা থাকে, মেসেজেস, যে ক্লিক করলে সরাসরি কী করতে মেসেজ করা যায়। কনভার্সন বলতে কি, একবারে বিক্রি হবে সেই রকম বিষয়। ক্যাটালগ সেলস, ক্যাটালগ বলতে তো বুঝেন ক্যাটাগরি। ওয়েবসাইটে গেলে কি থাকে, এটা হচ্ছে
খাবারের ক্যাটাগরি, এটা হচ্ছে ফাস্ট ফুডের ক্যাটাগরি, এইরকম যদি আপনি ক্যাটাগরিকে বুস্ট করতে চান সেক্ষেত্রে এটা ইউজ ইউর টার্গেট অডিয়েন্স টু শো পিপল অ্যাডস উইথ আইটেমস ফ্রম ইউর ক্যাটালগ। আপনি যদি সব ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে সোর্স স্টোর ট্রাফিক, ঠিক আছে। স্টোর ট্রাফিক বলতে কি, যাদের ই কমার্স সাইট আছে তাদের জন্য এইসব। তো আমরা আজকে দেখব এঙ্গেজমেন্টটা কীভাবে নিয়ে আসতে হয় বা এই এঙ্গেজমেন্টের বুস্ট কীভাবে করতে হয়। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। আপনারা কি বোরিং ফিল করছেন? না স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমি শুধু বলে যাচ্ছি বাট আপনারা শুধু দেখে যাচ্ছেন, আসলে কি বোধগম্য হচ্ছে বিষয়গুলো? যে ভাইয়া ওই যে আমরা বুঝতেছি। পেজ থেকে যে বুকিংটা দেখা যায় ওইটা কি, এটা যদি বোঝাই দিতে। পেজ থেকেও আপনি বুস্টিংটা দেখতে পারেন, কিন্তু পেজ থেকে আপনি এইখানে যে ফাংশনালিটি নিয়ে যে ফিচারগুলো নিয়ে আপনি কাজ করবেন এতগুলো ফিচার আপনি পাবেন না, বুঝতে পেরেছেন? পেজের সামনে থেকে ফ্রন্ট থেকে যেটা লেখা থাকে বুস্ট পোস্ট, তাই না? লেখা থাকে না এরকম, দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে কিন্তু কি আপনি এতগুলো অপশন খুঁজে পাবেন না। ওইখান থেকে কি আপনি সেমভাবে শুধু বুস্ট দিলেন, টাকা কেটে নিল। কিন্তু এইখানে যেই ক্যাটাগরি অনুযায়ী যেই পদ্ধতি যে স্ট্র্যাটেজিগুলো মেনে আপনি বুস্ট করতে পারবেন কাঙ্ক্ষিত রিচ সেল জেনারেট করার জন্য, ওইখান থেকে এত কিছু ফাংশন আপনি পাবেনই না। তো ওইখান থেকে যারা নর্মাল, যারা নতুন নতুন যারা বুস্ট করা শেখে, বেশিরভাগ ক্ষেত্রে যারা হয়তো বিষয়গুলো জানে না বা এদিকে কম এক্সপিরিয়েন্স আছে যাদের, তারা কিন্তু কি আপনার বুস্টগুলো ওই সামনে থেকে করে দিয়ে, যার কারণে আপনার টাকা পয়সা ঠিকই খরচ হয়েছে, কাজের কাজ কিছুই হয় না। কারণ আপনার তো লাগবে হচ্ছে এঙ্গেজমেন্ট, আপনার তারা বুস্ট করেছে রিচের মধ্যে, ঠিক আছে। ওইখান থেকে কিন্তু কি আপনি ক্যাটাগরি সিলেকশন করতে পারছেন না, ঝামেলা আছে। তারপরে দেখেন এঙ্গেজমেন্টে আমি দিলাম, দেওয়ার পরে কি আসছে এখানে পোস্ট এঙ্গেজমেন্ট। আমি কি একটু জুম করতে পারি, ভালো দেখা যায়? দেখেন তো বড় দেখা যায় কিনা। জি ভাই ঠিক আছে। আচ্ছা, পোস্ট এঙ্গেজমেন্ট, গেট মোর পেজ লাইক, ইভেন্ট রেসপন্স, পোস্ট রেট, কমেন্টস ও শেয়ারস। এখানে তিনটা অপশন দিয়েছে, আপনি কি চান? পেজের লাইক চান, তাহলে এটা। পোস্ট এঙ্গেজমেন্ট চান, পোস্ট তো বোঝেন, পোস্ট ভেনো পেজ ভেনো, হ্যাঁ। ইভেন্ট রেসপন্স চান কিনা, সেক্ষেত্রে তিনটার মধ্যে যে কোনো একটা সিলেকশন করবে। আমি দিলাম কি পোস্ট এঙ্গেজমেন্ট। আমি একটা বিজ্ঞাপন, আমি একটা পোস্টের আমার প্রোডাক্টে একটা পোস্ট করেছি, ওই পোস্টে আমি এঙ্গেজমেন্ট চাই। কী করবো এখানে, নেম ইয়োর ক্যাম্পেইন, অপশনাল। আপনার ক্যাম্পেইন একটা নাম দিবেন, কারণ এই যে দেখুন আমাদের বাম পাশে দেখুন কী লেখা আছে, নাম আছে না? ফোর্থ ব্যাচ রেজিস্ট্রেশন ক্যাম্পেইন 1, জুলকারনাইন মাহমুদ ক্যাম্পেইন, চমক হাসান ক্যাম্পেইন, এগুলো কি সবগুলো ক্যাম্পেইন হয়ে গেছে, এগুলো কমপ্লিট। তো এইরকম নাম দিতে হবে। আপনার যে প্রোডাক্ট আছে যেটা নিয়ে আপনি মনে রাখতে পারেন যে আমি কোন বুস্টিংটা কী জন্য করছিলাম, এটা নাম দিবেন। এখানে আপনি ক্লিক করে, এটা অপশনাল, ঠিক আছে, বাধ্যতামূলক নয়। এইখানে আপনি একটা নাম দিতে পারেন। আমি নাম দিলাম যে ডিজিটাল মার্কেটিং ক্লাস ডেমো, কী দিলাম, বুস্টিং, এই কোনো নাম আমি দিয়ে রাখলাম। বুস্টিং নাম্বার দিলাম আমি 1, যেটা আমি মনে রাখতে পারবো সেইটা। এইখানে কিছু বিষয় আছে, ক্রিয়েট অ্যাড সেট। ক্রিয়েট অ্যাড সেটে গেলে এটা অ্যাকচুয়ালি লাগে না আপনার, ঠিক আছে। অডিয়েন্স কারা, প্লেসমেন্ট, অ্যাড শিডিউল, এই অপশনগুলো আমি কি ভিতর থেকেও দেখতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমার এই অপশনগুলো লাগবে না। আমি যেটা করবো, আমি কন্টিনিউ দিব। জাস্ট এখান থেকে কী করবো, আমি একটা নাম দিব, শুধু ক্যাম্পেইনের নাম দিয়ে নিলাম, এটা আমার সুবিধার জন্য। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এটা একটু জুমটা কমায় নিতে হবে, হ্যাঁ। কন্টিনিউ ক্লিক করার পরে কী করবে, আপনার কাছে এইরকম একটা লেআউট বা বক্স দিয়ে দিল, ঠিক আছে। যেখানে কি আছে, যেইখানে লেখা আছে ক্যাম্পেইন নেম, এটা কি ক্যাম্পেইন নেম আপনি তো দিয়ে রেখেছেন। একটা নোটিশ আপনাদেরকে জানাই দেই, ফেসবুকের কিন্তু রিসেন্ট একটা আপডেট হচ্ছে, 23শে আগস্ট হয়ে গেছে আর কি। 23শে আগস্টের পর আপনি 18 বছরের নিচে কোনো অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন না, ঠিক আছে। এটা একটা নোটিশ আমার এই ড্যাশবোর্ডে এসেছিলো, এটা মনে হলো আপনাদেরকে বলে দিলাম আর কি, ঠিক আছে। 18 বছরের নিচে গ্লোবালি, 20 বছরে থাইল্যান্ড, মানে 20 বছর বয়স নিচে যাদের আর কি, তাদেরকে বিভিন্ন কান্ট্রি থেকে কি টার্গেট করা অ্যালাউ করছে না এখন। তো এগুলো কিন্তু রেগুলার কি হয়, রেগুলার কিন্তু এগুলোর চেঞ্জ হয়, আপডেট হয়, ভেরিয়েশন আসে। আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে বিষয়গুলো। তো এখানে নাম দিবেন আপনার ক্যাম্পেইনের নাম, যেটা আমরা আগে দিয়ে নিয়েছি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস আর রিলেটেড টু সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স।
আপনার এই অ্যাড যদি কোনো সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স নিয়ে হয়, সেক্ষেত্রে কি এখানে আপনি একটা ক্যাটাগরি সিলেকশন করতে পারেন। তো আমাদের যেহেতু এটা নয়, এটা আমরা ক্লিকই করলাম না। তারপরে কি বলতেছে, ক্যাম্পেইন ডিটেইলস, বাইং টাইপ, অকশন, যেমনি আছে এমনি থাকবে এটা, ঠিক আছে। এই অপশনে থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি, আমরা এই ক্যাম্পেইনটা কেন করতেছিলাম, পোস্টের এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য। আপনি যদি ক্লিক করেন আবার আপনাকে কী করতেছে, ওই অপশনগুলো দিচ্ছে এখানে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। তারপরে বলতেছে শো মোর অপশন, এখানে বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এই ক্যাম্পেইনের লিমিট আপনি সেট আপ করতে পারেন, যে কতটুকু টাকা কাটার পরে এই লিমিটটা বন্ধ হয়ে যাবে, সেটা আপনি করতে পারেন। যদি এখানে এডিটে ক্লিক করেন তাহলে কী হবে, আপনাকে বলবে যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এটা অপশনাল, এটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনি চাইলে কত ডলার আপনি খরচ করবেন টোটাল, সেটা আপনি লিখে দিতে পারেন। এটা আমরা পরেও করতে পারি, আমরা ডে বাই সেট আপ করে নিতে পারি। তাহলে আমরা কী করলাম, এখান থেকে জাস্ট একটা নাম দিলাম শুধু, আর আমরা তো এটা আগেই করে রেখেছি এঙ্গেজমেন্ট, আর এইখানে এসে কী করলাম, কিছুই করো না, ডিফল্ট যেটা ছিল সেটাই করলাম, ঠিক আছে। তারপরে এখানে কি বলতেছে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর বলতেছে এবি টেস্টিং। এবি টেস্টিং হচ্ছে ভিন্ন একটা বিষয়, যে আপনি কম্পেয়ার করার জন্য দুই ধরনের বুস্ট আপনি করতে পারেন। একটা বুস্ট করলেন $5 দিয়ে, অডিয়েন্সগুলো এইরকম, আর একটা বুস্ট করলেন $3 দিয়ে বা $5 দিয়ে, অডিয়েন্সগুলো এই ধরনের। মানে দুই ধরনের আলাদা ক্যাটাগরির বুস্ট আপনি করে একটা কম্প্যারিজন করতে পারেন, যে আসলে কোনটা আপনার ভালো ছিল। কি বলছে এখানে, একটু পড়ে দেখতে হবে এগুলো। Test campaigns, ad sets and ad against each other to understand which strategies give you the best result. যে দুইটা বুস্ট করেন, কোনটা আপনাকে ভালো রেজাল্ট দিবে। Your potential reach will be divided among them for more accurate result. এটা আপাতত লাগে না, ঠিক আছে। যারা বাজেট বেশি থাকে, ক্যাম্পেইন ডাবল করে, তারা করতে পারে। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাতে ক্লিক করতে পারেন যে আপনি ক্যাম্পেইনের বাজেটটা কত। এখানে ডেইলি বাজেট, আপনি তো মাস্টার কার্ড যুক্ত করছেন, কয়দিনের জন্য আপনি পোস্ট করবেন বা প্রতিদিনের বাজেটটা আপনার কেমন হবে, সেইটা আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। আমি দিলাম কি এখানে ডেইলি বাজেট। আপনি তাহলে লাইফ টাইম বাজেট দিতে পারেন, এই একটা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত, ঠিক আছে। আপনি একবারে চাইলে কী করতে পারেন, একবারে এখানে একটা বাজেট আপনি সেট আপ করে নিতে পারেন, যে আমার এই একটা তবে এতদিন পর্যন্ত চলবে, বাজেট হচ্ছে $50। আপনি চাইলে এখানে 50 দিয়ে দিলেন, তাহলে কী হবে, আপনি যে 7 থেকে 8 দিন যদি বুস্টিংটা চালান, আমরা তারিখ সেট আপ করা শিখবো। এখানে তারিখও আছে, যে কোন দিক থেকে শুরু, কোন দিনে গিয়ে শেষ। আপনি যদি চান যে না আমি 7 দিন চালাবো, আমার এত $, খরচ হবে, সেটা না করে আপনি চাইলে ডেইলি বাজেটেও করতে পারেন। তো আমি যেটা করি, বেশিরভাগ ডেইলি বাজেট দিই। তো ডেইলি বাজেট মানে প্রতিদিন আপনি বাজেট কত $, আমি ধরলাম যে প্রতিদিন আপনার বাজেট হচ্ছে $5 মনে করেন, ঠিক আছে। আপনি $5 এখানে সিলেক্ট করে দিন। সেটা সিলেক্ট আপনি চাইলে $1 দিতে পারেন, $10, $20, প্রতি ডেইলি বাজেট কিন্তু একটু কিন্তু হিসাব রাখবেন। হ্যাঁ, ডেইলি বাজেট কিন্তু হিসাব রাখবেন, কারণ এখানে যদি আপনার ভুল হয়, পাশের পরে যদি একটা শূন্য পড়ে যায় তাহলে কী হবে, আপনার 7 দিনের বাজেট একদিনে কেটে নেবে, ঠিক আছে। এটা যেন ভুল না হয়। এখানে কী লেখা আছে, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এটা একটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্যাম্পেইনের বিড যে আপনি করছেন, বিড করা বলতে আপনি কত $, দিয়ে বাজেট বিড করছেন এবং কতজনের কাছে যাবে, এটা বিষয়। এটা যদি আপনি হোভার করেন, কী লেখা আছে, campaign bid strategy determine the bid strategy of each ad set in your campaign. If your campaign bid strategies include a control, আমি এটাকে সোজা বাংলা ভাষায় বলি, এইখানে আপনাকে অপশন দিবে, ঠিক আছে। আপনি হচ্ছে কি করবেন, লোয়েস্ট কস্ট দিবেন কিনা, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, কস্ট ক্যাপ, কন্ট্রোল ইউর কস্ট হুইল গেটিং দ্য মোস্ট ভলিউম অফ রেজাল্ট অফ ইউর বাজেট, বিড ক্যাপ, কন্ট্রোল ইউর বিড ইন ইচ অপশন। এখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে বলতেছে যে হচ্ছে আপনি কখন আপনার টাকাটা কাটবে আর কি। বিষয়টা হচ্ছে এইরকম, সোজা বাংলা ভাষায়, কখন আপনার টাকাটা কাটবে এবং সেটা কীভাবে কাটবে। এইখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে লোয়েস্ট কস্ট সিলেকশন করার পরে আপনাকে পরে একটা অপশন দেবো এখানে, যখন মানুষজন এটাতে এঙ্গেজ হবে তখন টাকা কাটবে, নাকি আপনার যখন পারচেস করবে তখন টাকা কাটবে, এরকম অনেক বিষয় আছে। তো এখানে লোয়েস্ট কস্ট মানে আমি সর্বনিম্ন খরচ করতে চাচ্ছি, সর্বনিম্ন খরচ করে সর্বোচ্চ কী রেজাল্ট আমি নিয়ে আসবো, এইরকম একটা বিষয়। অ্যাড শিডিউল একটা বিষয় আছে এখানে। এই অ্যাড শিডিউলটা আপনি নর্মালি করতে পারবেন না। অ্যাড শিডিউল করতে গেলে আপনাকে এখানে কি লাইফ টাইম বাজেট দিতে হবে। লাইফ টাইম বাজেট বলতে হয়তো আপনি যদি 10 দিন বাজেট রাখেন,
ওই 10 দিনেরটা একবার এসে কী করে নিয়ে নিবি আর কি। এখানে গেলে আপনি এডিটের মধ্যে যদি ক্লিক করেন আপনাকে বলবে যে হচ্ছে আপনি দিন সেট আপ করেন, আপনি কোন কোন দিন কী করবেন। দেখেন অ্যাড শিডিউলে গেলে কী হবে, আপনার একটা কিন্তু শিডিউল দিবে এখানে। হ্যাঁ, শিডিউলটা এখনও আসে নাই, শিডিউলটা দিয়ে দিব পরে। আপনাকে বলবে এখানে পরের পেজে যে আপনি দিনের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত একটা চালাবেন, আপনি রাতের কোন সময় থেকে কোন সময়টা একটা চালাবেন, ঠিক আছে। এইরকম বিষয় আপনাকে তারা বলবে। সেক্ষেত্রে হয়তো আপনি বলে দিলেন যে আমি শুক্রবারে ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত, বলবেন যে শুক্রবার ফ্রাইডে রাখা থাকবে, ফ্রাইডে টাইম হচ্ছে 6 AM, ফিনিশ হচ্ছে কয়টায় 10 PM বা রাত। শনিবারে কয়টা থেকে কয়টা কোন সময় বন্ধ, এগুলো আপনি সেট আপ করে নিতে পারেন ওই অ্যাড শিডিউল। তো এটা করা অনেক ঝামেলার বিষয়, এবং এটা করলে একবার দেখা যায় যে যখন আপনি একটা আবার পজ করে দিলেন, পজ করা অ্যাডকে যদি রিজিউম করে দেন সেক্ষেত্রে আবার কি একটু রিস্কটা কম আসে। তো নর্মালি আমি এটা করি না, যেটা করি সেটা হচ্ছে লোয়েস্ট কস্ট দিয়ে রাখি, অ্যাড শিডিউলটা করি না, ডেইলি বাজেট দেই। আপনারা এই মেথডটা ফলো করতে পারেন। তারপরে নেক্সট দিলেন, নেক্সট দেওয়ার পরে এই যে এইখানে আপনারা নাম দিতে পারেন অ্যাড সেট আপ। অ্যাড সেট আপ বলতে এখন আপনি যে কাদেরকে সেট করবেন এই সেই বিষয়গুলো আছে। আমি জাস্ট যে নামটা দিয়েছিলাম আপনি আরেকটা নাম দিতে পারেন। এখানে আমি সেম নামটা দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, কি ছিল আমাদের নামটা খেয়াল আছে? বুস্টিং, ডেমো বুস্টিং, সরি ভাই ক্লাস ডেমো বুস্টিং। ডিজিটাল মার্কেটিং প্লাস ডেমো বুস্টিং। ভাই উপরে তো আছে, উপরে উপরে তো লেখা আছে। হ্যাঁ রাইট, উপরে লেখাই আছে এখানে 01, বা আপনি আরও আপনার নাম যেটা বুঝতে সুবিধা হয় সেটা দিয়ে দিলেন। দেওয়ার পরে কী বলতে বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট অ্যান্ড শিডিউল। ওইখান থেকে যদি আপনি হচ্ছে অ্যাড শিডিউল দিতেন এখানে আপনাকে আরও অপশন দিত, ঠিক আছে। আমি যদি শিডিউল দিই নাই সেই ক্ষেত্রে কি আমাকে শুধু বলতেছে যে আপনার অ্যাডটা শুরু হবে কখন, শেষ হবে কখন। তো এইখানে আপনারা আপনাদের টাইমটা দিয়ে দিবেন। তবে আজকে তারিখ কত, আজকে তারিখ 28, আজকে এই অ্যাডটা কি আর পাবলিশ হবে না, হলে আগামীকাল থেকে হবে। তো এখানে ডিফল্টভাবে ফেসবুকে 29 তারিখ দেখাচ্ছে। আর এখানে টাইম কোন সময় আপনার টাইমটা দিয়ে দিন। ধরলাম আমি সকাল 8টা দিলাম, এখানে সকাল 8টা AM থেকে মনে করলাম। এখানে আপনাদের যে সময়টাতে রিজনেবল মনে হয় সেই সময়টাতে সিলেকশন করুন। ইভেন আপনার ফেসবুকের যে ইনসাইট অডিয়েন্স আছে সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে কোন সময়ে আপনার ফেসবুক পেজে কি থাকে, অডিয়েন্সরা অ্যাক্টিভ বেশি থাকে। এটা কিন্তু আমরা দেখেছিলাম কোত্থেকে, ফেসবুক অডিয়েন্স টুল থেকে আমরা দেখেছিলাম এটা। তারপরে ইন্ড ডেট, সেট অ্যান ইন্ড ডেট। আপনি এখানে একটা ইন্ডিং ডেট সেট করবেন যে এটা একটা শেষ হবে কবে। আপনি চাইলে একদিনের জন্য বা দুদিনের জন্য বা 5 দিন 7 দিনের জন্য এখানে সেট আপ করে নিতে পারেন। ধরুন আমি দিলাম এখানে হচ্ছে এখানে আপাতত আমি 29 তারিখ তো 31 তারিখ পর্যন্ত দিয়ে রাখবো মনে করেন। কি বলতেছে, ইউ স্টার্ট ডেট ইন দ্য পাস্ট, সেট ইউর ডেট টুডে। আচ্ছা দেখি, আচ্ছা ওটা অপশনটা হচ্ছে দিয়েছিল এই জন্য যে আপনি একদিন পিছনে একটা সেট আপ করেছেন। তো যেটা বলবে তারা একটু দেখে নিয়ে টাইমটাকে আর একটু মডিফাই করে দেবেন, আশা করি হয়ে যাবে। যেমন সেটা কিন্তু 8টার সময় নিল না, 8টার সময় নিল না, আপনি আরেকটু কি টাইমটা বাড়ায় দিতে পারেন। পিন দিলেন, এটা আবার কোন দিনে অ্যাড হবে, শেষ হবে কবে, 12টা AM কিনা। 12টা AM মানে কয়টা, 31 তারিখ রাত 12টার দিকে। আপনি চাইলে রিস্ক ফ্রি থাকতে চাইলে 11:50 দেন, যে রাত 12টা। কারণটা কি, আপনি যদি একদিন যদি চলে যায় সে থেকে আবার সে 5 লাখ খরচ করে নেবে। ধরুন আপনি 12টা 1 মিনিট চলে গেছে, মানে কি 15টিতে আপনি চলে গেছে, ওই 1 মিনিটে কী করবে, অনেকখানে টাকা আপনি কেটে নেবে। তো রিস্ক ফ্রি থাকার জন্য কি করবেন, এটাতে হয়তো যেদিন শেষ করবেন তার 10 মিনিট আগে আপনি শেষ করে দেবেন। যেমন আমি দিলাম এখানে কত PM হবে, এটা 31 তারিখ রাত 12:10 আগেই যেন শেষ হয়, যেন আমার 1 তারিখ যেন না পড়ে আর কি 32 তারিখ তার হয় না, সরি। তারপরে অ্যাড সেট স্পেন্ড লিমিট, এটা হচ্ছে সেট আপ করতে হয় না। ওই যে অ্যাড সেট স্পেন্ড লিমিট যেটা ছিল যে হ্যাঁ আপনারা দৈনিক কত করে কী খরচ করবেন, যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত, আপনি তো একবারে বলে দিয়েছেন সেখানে যে আমি প্রতিদিন $5 করে খরচ করবো, ওই অপশনটা আপনি একবার বলে দিয়েছেন, এটা লাগবে না।
অডিয়েন্স, মূল খেলাটা হচ্ছে আসলে এই জায়গায়। এতক্ষণ যেটা দেখলেন এটা খুবই বেসিক একটা জিনিস, যেটা আপনাকে অ্যাড সেট আপের সময় করে নিতে হবে। এতটুকু কাজ বুঝে নিতে বা কোনো সমস্যা আছে নীল সাগরে সময় ঘুরে অত ঘুরে যাচ্ছ কথা বলছেন কি? ঘুরে ঘুরে গেছে। জি বুঝি নাই। আপনারা কি গল্প করছেন নাকি ক্লাস করছেন ভাই? একটু তো মিউট করে রাখতে হবে, যে অপ্রয়োজনে আনমিউট করলে যে পাশে কেউ কথা বলছে সেটা কিন্তু নয়েজের মধ্যে চলে আসতেছে। ঠিক আছে, এই গাছটুকু এতটুকু পর্যন্ত আসতে পারবেন কেউ? কনফিডেন্স আছে কারোর মধ্যে? একটু কথা বলেন শুনি। ভাই আসতে পারো ভাই? ভাই আসতে পারবো, তবে হ্যাঁ, পারবো। আপনি একবার ভিডিওটা দেখে তারপরে। পারবো, Good. জি ভাই আসতে পারবো। সমস্যা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। কারণ এতটুকু বিষয় খুবই ইজি ছিল। এইখানে হচ্ছে আপনার এক্সপার্টিজের বিষয় আছে, ক্রিয়েট নিউ অডিয়েন্স। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনি কতটুকু অ্যাডিং এর মানে অ্যাড ক্যাম্পেইন দক্ষ, এটার একটা বিষয় আছে। কারণ এইখানে যদি আপনি ভুল করেন, এতক্ষণ থেকে যেটা করেন এটা জাস্ট সেট আপ ছিল। আর এইখানে কি আছে, এই একটা কাদের কাছে পৌঁছাবে সেটা আপনাকে কি করবে, সেট আপ করে দিতে হবে। তো এইখানে আসলে মূল ক্যারিশমাটা দেখতে হবে। প্রথমে কাস্টম অডিয়েন্সে থাকবে এটা। লোকেশনটা কি দিবেন? আগে প্রথম দিকে আপনার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে নিউ অডিয়েন্স আর সেভ অডিয়েন্স। ঠিক আছে, সেভ অডিয়েন্স বলতে যে আপনি যদি আগে কোনো অডিয়েন্স সিলেকশন করা থাকে আপনার আগের বুস্টিংয়ে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা আছে, থার্ড ব্যাচ ক্যাম্পেইন 1। এইখানে কি আছে, আপনার একটা অডিয়েন্স সেট আপ করা আছে আগে থেকে। আমি চাইলে এটাকে এখনই সেট আপ করে ক্লিক করে দিলে সবগুলো অডিয়েন্স আমি যে কষ্টটাগুলো করেছিলাম আগে সেগুলোকে একসাথে দেখায় দিবে। আর যদি নিউ অডিয়েন্স করেন এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইখানে বলতেছে কি লোকেশন, আমরা পরে দেখব, ডিটেইল টার্গেটিংটা একটু নিচে আছে এখানে। হ্যাঁ, লোকেশন, লোকেশনের মধ্যে কি আছে দেখেন, আপনি এই বুস্টিংটা কোথায় করতে যাচ্ছেন? বাংলাদেশের ভিতরে, তাই না? কি বলছে, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। এটার অর্থ হচ্ছে পিপল, লোকজনগুলো এই লোকেশনে ছিল অথবা রিসেন্ট তারা এখানে এসেছিল তাদেরকে, নাকি আপনি পিপল লিভিং ইন দিস লোকেশন যারা পার্মানেন্ট তাদেরকে, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন যারা রিসেন্ট আসছে তাদেরকে, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন নাকি এই জায়গাগুলোতে মানে ঘুরে গেছে। তো আপনি প্রোডাক্ট অনুযায়ী সেটা ভ্যারি করবে। ঠিক আছে, ধরুন আপনি ইয়ে করছেন, হয়তো বা একটা ট্যুরিজম নিয়ে কোনো কাজ করছেন, ট্যুরিজম প্লেসে কারা আসে, রিসেন্ট মানে ভিজিট করতে আসে তাদেরকে, এইরকম অনেক ক্যাটাগরি আছে। তো আপনার প্রোডাক্টের সাথে যেটা ম্যাচ করে, যে কাদেরকে টার্গেট করা যায়, যারা কি এখানে স্থায়ী বাসিন্দা, নাকি যারা হচ্ছে রিসেন্ট আসছিল, নাকি যারা স্থায়ী বাসিন্দা এবং যারা রিসেন্ট ছিল তাদের সবাইকে আমি দিলাম এটা। দেওয়ার পরে বলছি লোকেশন কোথায়, বাংলাদেশে। আপনি চাইলে এখান থেকে কি পৃথিবীর যে কোনো দেশে বুস্টিংটা করাইতে পারেন। ঠিক আছে, এইখানে কি বলতেছে, সার্চ লোকেশন। এখন বাংলাদেশ তো আছে বুঝলাম, এইখানে আপনাকে এরিয়াটা সিলেকশন করতে হবে, কারণ বাংলাদেশের সব জায়গাতে আপনার কাস্টমার নাই। আপনি বসে আছেন বরিশালে, ব্যবসা আপনার বরিশালে, বরিশাল থেকে কি ওই রংপুরি মানুষ পণ্য কিনে নেবে না, বা আপনার যদি ওই ক্যাটাগরি পণ্য থাকে সেক্ষেত্রে নেবে। সেক্ষেত্রে যদি আপনি এখানে সার্চ করেন যে ঢাকা, দেখেন ঢাকা লিখে সার্চ করবেন কি আসতেছে, ঢাকা ডিভিশন বাংলাদেশ। যদি আপনি এটাকে সিলেকশন করেন, ঢাকা সিটি কিন্তু এটা, আবার কি আসতেছে ঢাকা বিহার ইন্ডিয়া, এগুলো কিন্তু আবার না, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে না, এগুলো কি অ্যাড্রেস দেখুন। আর এখানে কি লেখা আছে, সিটি লেখা আছে। আবার বাম পাশে দেখেন কি লেখা আছে, ইনক্লুড বলতে আপনি যেটা সার্চ করবেন সেটা যুক্ত হবে, আর এক্সক্লুড বলতে যে নামটা এখানে সার্চ করবেন সেটা কি আপনার টার্গেট থেকে বাদ যাবে। আপনি যদি লেখেন এখন এক্সক্লুড ঢাকা সিটি, তার মানে আপনার ওই অ্যাডটা চলবে ঢাকা শহরের বাইরে দিয়ে,
ঢাকা শহরের ভিতরে আর ওই একটা কি ক্যাম্পেইন হবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন এটা? একটু বলেন। ইনক্লুড আর জি ভাই বুঝছি। জি ভাই কি জি বলেন? ভাই বুঝতে পারছি ইনক্লুড কি এক্সক্লুড কি বলেন? ভাই। ইনক্লুড হলো যুক্ত করা, আর এক্সক্লুড হলো বাদ দিয়ে দেওয়া। বাহির করা। রাইট। বাদ দাও। তো আমরা কি করবো অ্যাকচুয়ালি বলেন তো? ইনক্লুড নাকি এক্সক্লুড? ভাই ইনক্লুড ইনক্লুড করবো। রাইট। আমি দিলাম এখানে ঢাকা, ঢাকা সিটি দিতে পারেন, আপনারা ঢাকা ডিস্ট্রিক্ট দিতে পারেন, সার্চ করতে পারেন যেটা আসে আর কি। ঢাকা ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো এইখানে যেটা আমরা দেবো ঢাকা সিটিকে আমরা প্রথমত ধরে ফেললাম। ঢাকা সিটি আমি ধরলাম। ঢাকা সিটি ধরার পরে দেখুন ম্যাপটা কি হলো, শুধুমাত্র ঢাকার মধ্যে চলে গেল। এইখানে বলতেছে ঢাকার মধ্যে কতটুকু এরিয়া আপনি নেবেন, সিটিস উইথ রেডিয়াস, কতটুকু এরিয়া আপনি নেবেন। এখানে 10 মাইল থেকে শুরু, আপনি চাইলে এখানে 50 মাইল পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। 50 মাইল মানে কি, 1 মাইল ইকুয়াল টু 1 পয়েন্ট কত 8 নাকি 6 কিলো, কোনটা? 1 পয়েন্ট মেবি 8 6 আচ্ছা আচ্ছা। তো আপনারা কিন্তু এখানে মাইলটা সিলেকশন করতে পারেন। যেমন আপনার এরিয়া হয়তো নারায়ণগঞ্জে, আপনি নিজে বলতে পারবেন যে নারায়ণগঞ্জে আপনার কাস্টমারটা কত দূর পর্যন্ত আছে। আমি দিলাম ঢাকা শহরে 25 মাইল বা 26 মাইল বা 30 মাইল দিয়ে দিলাম। ঢাকা শহরের চতুর্দিকে সে সেন্টার যেখানে, সেখান থেকে কত করবে, 30 মাইল পর্যন্ত সে ঘুরবে আমার একটা, মানে এই লোকেশনের মধ্যে যারা আছে তাদেরকে। আমি দিলাম এখানে নারায়ণগঞ্জ, 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 নারায়ণগঞ্জ ঢাকা ডিভিশন। দেখুন এখানে কি হবে, নারায়ণগঞ্জের মধ্যপ্রদেশ আছে। আবার কিন্তু এগুলো না, কিন্তু এই দেখুন আপনারা দেখতে পাবেন ডান পাশে কি, এটা ঢাকা সিটি কিনা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট কিনা। নারায়ণগঞ্জ দিলাম, ম্যাপটা দেখুন কোথায় বসে গেছে। ম্যাপটা কিন্তু আমি যখন ঢাকা সিটি দিয়েছি দেখছি ঢাকা ডিভিশনের মধ্যে কি আছে, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো জেলা আছে, সে একবারে কি করছে, কাভার করে নিয়েছে। নারায়ণগঞ্জকে আমি দিলাম নারায়ণগঞ্জের হয়তো বা 20 মাইল পর্যন্ত দিলাম। এখানে আমি চিটাগাং দিতে পারি, চিটাগাং। আপনাকে কিন্তু এগুলো আমি খুব অল্প করে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এখানে। চিটাগাং, চিটাগাং প্লেস আছে, চিটাগাং পোর্ট এরিয়া আছে। হ্যাঁ, তারপর চিটাগাং কি আছে দেখি, চিটাগাং সিটি সার্চ করতে হবে, যে নামটা হচ্ছে থাকবে এখানে। চিটাগাং সিটি কর্পোরেশন, সরি চিটাগঞ্জ হয়ে গেছে, সরি চিটাগাং দিলেন। দেখুন কি আছে, চিটাগাং শহর, এই দেখুন চিটাগাং শহর আছে, চিটাগাং সিটি আছে। আপনাকে কী করতে হবে, এগুলো ধরতে হবে। ধরে কোথায় গেছে এটা দেখেন, চিটাগাংয়ের মধ্যে কিন্তু চলে গেছে, চলে গেছে কি না আপনারা একটু দেখে নিতে পারেন। এটা 1 মাইল গেছে, তো একটু কম বোঝা যাচ্ছে আর কি। আমি এটাকে একটা এরিয়া করে দিলাম, 25 মাইল দিয়ে দিলাম। আচ্ছা, চিটাগাংয়ের মধ্যে মনে হয় এখনো পৌঁছায়নি। Your audience location has been changed from Dhaka to Chittagong city। আচ্ছা, বাংলাদেশি তো এটা হয়তো ক্যাচ করতে পারছে না আর কি। আমরা চিটাগাং লিখে দিই, চিটাগাং। দিয়ে দিলাম একটা ডিভিশন, এইখানে আমি দিলাম চিটাগাং ডিভিশন। তো অনেক বড় জিনিস, এটাকে ক্লোজ করে দিই। এই যে আপনাকে কিন্তু খুঁজে 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 লিখে লিখে করতে হবে আর কি, আসলে ডিভিশনের এই ম্যাপটা আসে। হ্যাঁ, চিটাগাং, একটু ওয়েট করবেন, অনেক সময় সিটি আসবে, অনেক সময় ডিভিশন আসবে। এই দেখুন এবার কিন্তু সে কী করছে, ক্যাচ করতে পেরেছে। এখন যেটা হলো, সেটা আর কি বেশিরভাগ জায়গা কোথায় গেল, আমার অনেকখানি জায়গা আমার কি হলো, পানির মধ্যে চলে গেল, তাই না? আপনি চাইলে এটাকে ধরতে পারেন, ধরে এটাকে হচ্ছে পিন করা যায়, যে ড্রপ পিন লেখা আছে, আপনি এটাকে ধরে জাস্ট এইখানে দিতে পারেন। দেখেন কি হলো, এইটার আপনি এরিয়াটা একটু কমায় দেন, এটা এরিয়াটা মোটামুটি কমায় দেন, কম হলো একটু। আর এই যে ড্রপ পিন করলাম আমি, পিন করা বলতে আপনি চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলেও কী করতে পারেন, পিন করতে পারেন। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমি হয়তো বা দেখলাম এটা কোথায় দেওয়া যায়, দিলাম হচ্ছে ফটিকছড়ি মনে করে, দেখেন ফটিকছড়িতে ক্লিক দিলাম। ফটিকছড়ির মধ্যে কি হলো, আমার
এই কয়টা জায়গা থেকে সে পেলো। এখন জাস্ট আমি এখানে ক্লিক করে করে রেডিয়াসগুলো বাড়াইতে পারি, কমাইতে পারি। আপনি হয়তো বা ঢাকা শহরের মিরপুরে আপনার কাস্টমার প্রয়োজন হবে, তাহলে চলে যান ঢাকা শহরের মধ্যে আসেন, ধরুন হচ্ছে সাভারে, জাস্ট এখানে ড্রপ পিন করলাম, একটা সাভারে দিলাম, দেখেন সাভারে কিন্তু কি সে কাস্টমার হয়ে গেল। তো আপনাকে যদি একজ্যাক্ট লোকেশনগুলো যদি আপনি বেস করতে পারেন, একটু একটু পরিশ্রম হবে এটা করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণ সেলস পাবেন। এটা একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হয়, ঠিক আছে। আর যদি আপনি এমনিতে সার্চ করে দেন যে হচ্ছে জেলা রংপুর বা আপনি চলে আসবে, দেখেন বগুড়া দেন, বগুড়া দেন, বগুড়া সিটি রাজশাহী, দেখেন সে কিন্তু বগুড়ার মধ্যে চলে যাবে। জামালপুর আছে, ময়মনসিংহ আছে, কোথায় গেল চলে যাবে। কিন্তু আপনি চাইলে আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদাভাবে সিলেকশন করে নিতে পারেন। এইভাবে আপনাদের ব্যবসার যে লোকেশনগুলো আছে, যেখানে কাস্টমার আছে, সেগুলোকে আপনি সিলেকশন করে নেবেন। ধরলাম আমার সিলেকশন হলো। এখন দেখেন ডান দিকে কি আছে, অডিয়েন্স ডেফিনিশন। আপনার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, বিশেষ করে লোকেশনের জায়গাতে। হ্যাঁ, লোকেশন জায়গাতে এখানে অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। পটেনশিয়াল রিচ, এটা হচ্ছে আপনাকে রেড, তারপরে হচ্ছে গ্রিন এবং কি ব্রড। এটা যদি রেডের মধ্যে আসে, এই যে গিয়ার বাটনটা, গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটা, এটা একবার যদি স্পেসিফিক জায়গা হয়, খুবই ভালোভাবে আপনি টার্গেট করতে পেরেছেন। বা তবে রেড থাকা ভালো না, মোটামুটি গ্রিনের মধ্যে থাকলে আপনার বুস্টিংটা মোটামুটি ভালো চলবে আর কি। আর এখানে একটা কাউন্টডাউন দেখাবে। আপনি যখনই আপনার ম্যাপগুলো বাড়াবেন, তখনই কী হবে, এখানে পার্সেন্টগুলো বেশি হবে। কারণ আপনি ঢাকা দিচ্ছেন, চট্টগ্রাম দিচ্ছেন, পার্সেন্ট কম। আপনি 8টা বিভাগ দিচ্ছেন, পার্সেন্ট কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, কয়েক কোটি হয়ে যাবে। তো অত কোটি তো আপনার প্রয়োজন নাই, ওইগুলোকে আপনার আবার শর্ট করে নিতে হবে। আমরা জানি যে ঢাকা শহরে কি আছে, অনেক মানুষজন আছে, সে তো কেবল একটা ম্যাপ নিল। ঢাকা শহরে যারা যারা ফেসবুক ইউজ করে, চট্টগ্রামে যারা ফেসবুক ব্যবহার করে, তাদেরকে সে কী করলো, ক্যাচ করতেছে। এখন ঢাকা শহরে তো কি অসংখ্য মানুষজন আছে, তাই না, ক্যাচ করার মতো। কেউ ফেসবুক চালায় ব্যবসার জন্য, কেউ গান শোনে, কেউ বিভিন্ন কাজ করে, সবাই তো আপনার কাস্টমার হবে না। সবাই যদি কাস্টমার না হয়, তাহলে কী হবে, ওদের মধ্যে থেকে তো আপনাকে সিলেকশন করতে হবে, তাই না, যে কারা আপনার এই ফুড লাভার, কারা হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করছে, তারা কারা কোর্স করবে আপনার, কারা আপনার ব্যবসার প্রোডাক্ট প্রসেস করবে, সেইগুলো কী করতে হবে, আপনাকে সিলেকশন করে দিতে হবে। সেটা আমরা করব। তার আগে যেটা করতে হবে, এইখানে দেখুন এজ লেখা আছে, আপনারা দেখেছিলেন ডেমোগ্রাফিক, মনে আছে কিনা আমি জানি না। আপনাদের কি মনে আছে ডেমোগ্রাফ সম্পর্কে? ডেমোগ্রাফ ভাই মনে আছে। মনে আছে, রাইট। ডেমোগ্রাফগুলো কি বয়স, তাই না? এখানে ক্লিক করলেন, এই বয়সগুলো কিন্তু আপনি হয়তো বা আজকে দেখা যাক 15 থেকে নেবে কিনা, মনে হয় না নেবে। কারণ এই যে সিলেক্টিং অ্যান অডিয়েন্স আন্ডার 18 উইল লিমিট ইউ টার্গেটিং অপশনস, দেখছেন কি বলতেছে। আপনি যদি 18 বছরের নিচে যদি কাউকে টার্গেট করতে যান, সেক্ষেত্রে আপনার টার্গেটিং অপশনগুলোকে অনেকখানি কমে আসবে। তার মানে আপনি যখন টার্গেট করতে যাবেন, অনেক অপশন আপনি মিসিং করবেন। এই জন্য চেষ্টা করবেন প্রোডাক্ট যদি 18 বছরের উপরে কাউকে হয়, তাদেরকে সিলেক্ট করা। ধরলাম আমার এটা একটা ফ্যাশনেবল, মানে ফ্যাশন প্রোডাক্টের কোর্স, মানে বুস্ট পোস্ট অথবা খাবারের। আমি দিলাম কাস্টমার হবে 18 বছর থেকে, মনে করলাম হচ্ছে 40 পর্যন্ত ধরলাম, ঠিক আছে। বা আমি আরেকটু বেশি দিলাম, 19 বছর থেকে ধরলাম। আপনি যেটা কাস্টমার ইচ্ছা আর কি। দেখেন এখানে কিন্তু কি অডিয়েন্সটা কম বাড়া হবে, কখনো কমবে কখনো বাড়বে, কখনো কমবে কখনো বাড়বে, এবং একটা অ্যামাউন্ট আপনাকে দেখাচ্ছে। কি বলতেছে এখানে, ওভারভিউ অ্যান্ড ডিটেইলস। তারপরে কি বলছে, অল জেন্ডার। আপনার যদি প্রোডাক্ট যদি হয় ফিমেল প্রোডাক্ট, কসমেটিক্সের প্রোডাক্ট, এটা কি পুরুষ মানুষ দিবেন, পণ্য সেল হবে? এখান থেকে যখন আপনি এখানে কী করবেন, সিলেকশন করে দেবেন, আপনার কি অনেকখানি এগুলো কমে আসবে, বুঝতে পেরেছেন। আমার প্রোডাক্ট ধরলাম ফ্যাশনেবল কোনো কিছু, বা আপনার যে ব্যবসা সেটার প্রোডাক্ট নিয়ে ম্যান এবং ওমেন কিনা অথবা অল কিনা সিলেকশন করবেন। তারপর কি লেখা আছে, অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স, এখানে কি দিবেন, এডিট। এটি হচ্ছে মেন জিনিস, ডিটেইল টার্গেটিং। যেই টার্গেটিং আপনি করবেন, আপনি এবার আপনি খুঁজে বের করবেন যে কারা আপনার কাস্টমার। তো আপনারা একটু আইডিয়া দিবেন। ধরলাম এইটা একটা কি বলা যায়, খাবারের একটা বিজ্ঞাপন, অথবা কোনো
গার্মেন্টস প্রোডাক্টের বিজ্ঞাপন, বলেন প্রথমত কাস্টমার কারা হতে পারে? কথা বলতে হবে। আপনাদের কি মনে হয় বিরক্ত লাগতেছে ক্লাসটা? ফুড হইলে ভাইয়া আমার মনে হয় যে 25 to 30 এরকম কিছু। ক্লাসে কিন্তু উপস্থিতি কমে গেল, ঠিক আছে? এটা কি খুব জটিল বিষয় মনে হচ্ছে আপনাদের কাছে বুস্টিংটা? না ভাইয়া, আমার কাছে খুব ভালো লাগে। না না ভাই, এটা ঠিক শিখতে আছে। হবে ভাই, এটা না শিখলে কিন্তু আপনি ফেসবুক যে কাজগুলো করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনার তাহলে আমাকে একটু বলেন, আমি আপনাদের আইডিয়াগুলো নেই। আমরা প্রথমে ডেমোগ্রাফিকগুলো দেখে আসি, আপনাদেরকে কী কী বিষয় এখানে থাকতে পারে আমি একটু উদাহরণ দেখাই। আমি এখানে ব্রাউজে যাব, ডেমোগ্রাফ, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ডেমোগ্রাফের মধ্যে কি আছে? এডুকেশনস আছে, ফাইন্যান্সিয়াল অবস্থা আছে, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। ইন্টারেস্টের মধ্যে কি আছে? ইন্টারেস্ট কাদের? বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি রিলেশন, ফিটনেস, ওয়েলনেস, ফুড, ড্রিঙ্ক, হবিস, অ্যাক্টিভিটিস, শপিং, ফ্যাশন, স্পোর্টস, আউটডোর, টেকনোলজি। বিহেভিয়ারের মধ্যে কি আছে? অ্যানিভার্সারি, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটি, এক্সপার্টস, মোবাইল ডিভাইস, তারপরে মোবাইল ডিভাইস ইউজার, মোর ক্যাটাগরি, পলিটিক্স, পার্সেস বিহেভিয়ার, সকার, ট্রাভেল। এই বিষয়গুলো থেকে কী করতে হবে? আপনাকে সিলেকশন করে নিতে হবে। তো আমাদের এটা মনে করলাম, বলেন আমরা আজকে কোন বিষয় নিয়ে এটাকে টার্গেটটা করতে পারি বলুন তো? গার্মেন্টস প্রোডাক্ট নাকি খাবার, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে? ভাই এডুকেশন। আচ্ছা, আপনার টপিক কি বলেন? ডিজিটাল মার্কেটিং ক্লাস, মানে আপনি যেটা ডেমো দেখাচ্ছেন ওইটাই করেন, তাহলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, যেহেতু অনেকে বিজনেস করছে, আমি বিজনেস পারপাস থেকে দেখাই, ঠিক আছে? আমি দিলাম, এটা হচ্ছে ফিটনেস নিয়ে দেখাই দিই। ফিটনেস যেহেতু অনেক বিষয় আছে, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস বললাম, আপনারা ফিটনেসের প্রোডাক্ট আছে, অথবা ওয়েট ট্রেনার, আপনি ওয়েট ট্রেনিং দেন, কিংবা ফিজিক্যাল। আমি দিলাম এখানে হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। এইটা কি? আজকে আমাদের টপিক হচ্ছে, মনে করুন ফিজিক্যাল ফিটনেস নিয়ে যারা চিন্তা ভাবনা করে, ওইরকম একটা পণ্য আছে আপনার কাছে, যেমন হয়তো বা আপনি ব্যবসা করছেন কিনে কোনো ডায়েট লুজ কোনো প্রোডাক্ট নেই, বা আচ্ছা ডায়েট লুজ ওয়েট লুজ কোনো প্রোডাক্ট নেই, অথবা অ্যামাজনের কোনো প্রোডাক্ট নেই, ঠিক আছে? এই বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন। আমাদের টপিকটা তাহলে কি মাথায় রাখবেন? ফিটনেস এবং এটি হচ্ছে আমাদের মেইন টপিক। ওকে, আমরা একটা ইন্টারেস্ট পার্সনকে দিলাম যে হ্যাঁ, ওই লোকেশনে ওই বয়সের মধ্যে যারা ছিল, তাদের মধ্যে যারা ফিটনেস অ্যান্ড ওয়েলনেস নিয়ে চিন্তা ভাবনা করে, তাদেরকে আমরা দিলাম। বয়সটা কত থেকে? 18 থেকে 40। আপনি চাইলে এখানে 20 বা 25 থেকেও দিতে পারেন, নো প্রবলেম। তারপরে আমরা কি যে দেখুন অ্যাড ডেমোগ্রাফিক লেখা আছে, অ্যাড ডেমোগ্রাফিকটি ক্লিক করলাম। ক্লিক করে আমি সার্চ করতে পারি ফিটনেস বা হেলদি লিখতে পারি, দেখি কি আছে, কি আসে। আপনাদের সার্চ করতে হবে, হ্যাঁ, সার্চ করে করে দেখতে হবে হেলদি। যারা হেলদি ডায়েট নিয়ে যারা কাজ করে, বা যে হেলদি ইটিং, যেমন এখানে দেখেন কি লেখা আছে, ফিল্ড অফ স্টাডি, ইন্টারেস্ট, তারপরে হেলদি হ্যাবিটস, হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল। এবং দেখুন পাশের দিকে কি দেখাচ্ছে, পাশে কিন্তু আপনাকে আবার একটা কাউন্টডাউন দেখাচ্ছে, আসলে এই ক্যাটাগরির মানুষজন কতগুলো আছে, অডিয়েন্সের সাইজটা কত হাজার, কত লক্ষ। হেলদি চয়েস, হেলদি চিলড্রেন, কুকিং হেলদি। আমি এটা দিতে পারি যে হ্যাঁ, আপনার হেলদি কুকিং নিয়ে যারা পছন্দ করে ইন্টারেস্ট, তাদেরকে আপনি সিলেকশন করলেন। আপনি একটা করে যুক্ত করতেছেন, কিন্তু মানুষজনকে কি করতেছেন? প্রথমত একটা ওই ঢাকা শহর, রাজশাহী, চট্টগ্রামের মধ্যে যারা ছিল, তাদের মধ্যে যারা ইন্টারেস্টে আছে কিসে, যারা ইন্টারেস্ট করতেছে ফিটনেস নিয়ে, তাদেরকে আমরা কি ধরলাম একবার। ফিটনেসের মধ্যে আবার ফিজিক্যাল ফিটনেস আছে, তাদেরকেও ধরলাম একবার। আমি যদি এবার সাজেশনে ক্লিক করি, সাজেশন থেকেও কি আমাকে অনেকগুলো সাজেশন দিবে। ফিজিক্যাল এক্সারসাইজ দিলাম, তারপরে যারা ওয়েট ট্রেনিং নিয়ে যারা চিন্তা ভাবনা করে দিলাম, বডি বিল্ডিং বা দিলাম, হেলথ অ্যান্ড ওয়েলনেস, তারপরে কি পার্সোনাল কেয়ার নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদেরকে দিলাম, যারা এই যে অর্গানিক ফুড নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদেরকেও দিলাম, পার্সোনাল ট্রেনার যারা খোঁজে তাদেরকে দিলাম, মেন্স ফিটনেস। এগুলা কি অ্যাকচুয়ালি সব যাচ্ছে এগুলো ইন্টারেস্টের মধ্যে।
আপনাকে কি করতে হবে, ডেমোগ্রাফ থেকেও বাছাই করতে হবে। ডেমোগ্রাফের মধ্যে কী কী আছে, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ। আমি দেখি যদি আমি ক্লিক করি এখানে এডুকেশনস, তাহলে কি আছে, এডুকেশনাল লেভেল আছে, আবার সে কোন লেভেলে পড়ে, পড়াশোনা করে কিনা দেখতে পারি আমি এখানে কি কলেজ গ্র্যাজুয়েশন। তারপর দিলাম এখানে মাস্টার ডিগ্রি যাদের আছে, যারা হচ্ছে প্রফেশনাল ডিগ্রিধারী তাদেরকে, কারণ নর্মালি কি ওই কাস্টমারগুলো তারা আমার কি কাস্টমার হইতে পারে, তাই না। ফিল্ড অফ স্টাডির মধ্যে আপনি যদি ক্লিক করেন সেখানে আপনি পেতে পারেন, দেখি নিউট্রিশন নিয়ে কোনো কিছু আছে কিনা। নিউট্রিশনিস্ট আছে, নিউট্রিশন নিয়ে অনেক কিছু থাকতে পারে। ফিল্ড অফ স্টাডি মানে কি, যারা ওই লাইনে পড়াশোনা করতেছে তাদের, ঠিক আছে। নিউট্রিশন, নিউট্রিশন লিখে সার্চ করলে খুব বেশি কিছু আসে নাই, নিউট্রিশনাল লিখে দেখি নিউট্রিশনাল কি আছে, না কিছু সাবজেক্ট এরকম কিছু নাই। ফুড, ফুড লিখে কি আসে, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভার, এদেরকে আপনি টার্গেট করতে পারেন, যাদের ফিল্ড অফ স্টাডিটাই ওইটা, ঠিক আছে। তাহলে অডিয়েন্সটা খুব ছোট তাদের। আমি এখানে ক্লিক করি ডেমোগ্রাফির মধ্যে ফাইন্যান্সিয়াল একটু চেক করে আসি, ইনকাম, হাউস হোল্ড ইনকাম 10% to 25%। আসলে এটা তারা ক্যাচ করে কী হবে, ফেসবুকে যে বিভিন্ন পদবি মানুষ লিখে রাখে না, অমুক দায়িত্বে পালন আছে, এটা সেটা করতেছে, সেইগুলোতে। তবে এগুলো কি বেশিরভাগই ইউএসের মধ্যে কাজ করে ইনকামের বিষয়টা, কারণ তাদের যে ট্যাক্সের বিষয়টাও ফেসবুক জানে মোটামুটি। লাইফ ইভেন্টসের মধ্যে গেলে কী হবে, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। আপনার কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা আসলে যারা ফ্যামিলি থেকে দূরে আছে তাদের প্রয়োজন হতে পারে, যেমন ফুড। আপনার ফুড যদি হয় তাহলে কী হবে, হ্যাঁ রান্নাবান্না কষ্ট কাহিনী আছে, এই জন্য অ্যাওয়ে ফ্রম হোম টাউন, তাদের কাছে কোনো যাচ্ছেন কি না। অর্থাৎ রিলেভেন্ট টপিকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। প্যারেন্টস, অল প্যারেন্টস, এখানে কি ডায়েট বা হেলদি ফুড নিয়ে কোন ধরনের পিতামাতা চিন্তা করে, যাদের হচ্ছে ধরলাম যে যাদের একটা 3 থেকে 5 বছর যাদের বাচ্চা আছে। প্যারেন্টস উইথ প্রিটিনস, টিনেজার্স, কারণটা কি আসলে এই বয়সের ছেলেমেয়ে যাদের আছে, যেমন ধরুন প্যারেন্টস উইথ প্রি স্কলার্স, 3 থেকে 5 বছর যাদের আছে বাচ্চা, তারা কি করে, হেলদি ফুড তারা চায়, তাই না। তারা হচ্ছে ফিজিক্যাল ফিটনেসটাও তারা চায়। আবার দেখা গেল প্যারেন্ট উইথ প্রিটিনস, মানে 9 থেকে 12 বছর যাদের ছেলে মেয়ে আছে তারা। এইখান থেকে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী গার্জেনদেরকে কেউ কী করতে পারেন, সিলেকশন করতে পারেন। আপনার যদি কোনো বেবি প্রোডাক্ট থাকে তাহলে কী করতে পারেন, এখান থেকে গার্জেনদেরকে সিলেকশন করে নেবেন। নিউ প্যারেন্টস, আপনার যদি কোনো বেবি একদমই যে বেবি নিউ বেবি বর্ন, মানে নিউ বর্ন বেবির কোনো প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে কি এইটাকে সিলেকশন করে দেবেন। এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী। আমি এটাকে জাস্ট আপনাদেরকে অপশনগুলো এক্সপ্লোর করে দেখাচ্ছি আসলে। আর কিন্তু এটা টোটালি আপনার কতখানি এখানে হার্ড ওয়ার্ক করতেছেন, তো কতখানি আপনি এখানে লজিকটা মেলাতে পারতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। রিলেশনশিপ স্ট্যাটাস, আপনারা ওই যে অনেকে কী করে বিভিন্ন যেমন ধরুন সিভিল ইউনিয়ন রিলেটেড কমপ্লিকেটেড, হয়তো আপনি দেখা গেলো যে কনসাল্ট করেন, সেক্ষেত্রে কী করতে পারেন, এই কমপ্লিকেটেড যারা আছে রিলেশনশিপ তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ডিভোর্স যারা আছে তাদেরকে, ডোমেস্টিক পার্টনারশিপ, এঙ্গেজড যারা হয়তো বা আপনি একটা জুয়েলারির শপ আছে আপনার, কী করতেছেন, যারা এঙ্গেজড হলো নতুন তারা কি আপনার গিফটটা কিনতে পারে। এঙ্গেজড ইন রিলেশনশিপ, যারা নতুন যারা সম্পর্কে জড়ালো তাদেরকে কেউ কী করতে পারে, আপনার একটা করতে পারেন। ম্যারিড, তারপর ওপেন রিলেশনশিপ, সেপারেট, সিঙ্গেল, উইডোজ, অনেক কিছু আছে এখানে। আপনার প্রোডাক্ট অনুযায়ী দিবেন, যেহেতু আমাদের টপিকটা ভিন্ন সেহেতু আমরা এটা দিচ্ছি না। তারপরে ওয়ার্ক, তারা কি এমপ্লয়ার্স হবে কিনা, কোন ইন্ডাস্ট্রিতে তারা আছে, এখান থেকে আমরা দিতে পারি একটা বিষয়। দেখি স্পোর্টস অ্যান্ড মিডিয়া, কারণ তারা কি ফিজিক্যাল ফিটনেসটা তারা চায়। এটা কিন্তু আমাদের ডেমোগ্রাফিকের মধ্যে যুক্ত হয়ে গেছে, যারা ডেমোগ্রাফি নিয়ে আছে অর্থাৎ ডেমোগ্রাফি দিয়ে দিলাম। তারপরে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, ডেমোগ্রাফিক দিয়ে দিলাম। এখান থেকে জব টাইটেলের মধ্যে কী আছে আমি দিলাম। এখান থেকে আপনার প্রোডাক্টে যদি এমন কোনো স্পেসিফিক প্রফেশন থাকে যেটা হচ্ছে আপনার জব টাইটেল হতে পারে, সেটা আপনারা সার্চ করতে পারেন। আমি যদি দিই এখানে কি লেখা যায় বলেন তো, ফুড বা নিউট্রিশন, ডক্টর যেটা আছে বা স্পোর্টসম্যান, হ্যাঁ প্রফেশনের মধ্যে যেটা আছে
সেটা আপনাদের সার্চ করে দেখবেন, যদি এখানে আসে ওই পেশাটা, সেটাকে আপনার সিলেকশন করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ইন্টারেস্ট তো আমরা দেখলাম যে অনেকগুলো ইন্টারেস্ট আছে। হবি অ্যান্ড অ্যাক্টিভিটিসের মধ্যে যদি ক্লিক করি, আমি এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কসের মধ্যে ক্লিক করলাম একবার, হবি অ্যান্ড ড্রিঙ্কসের মধ্যে আচ্ছা হবির মধ্যে যাই, হবি অ্যান্ড অ্যাক্টিভিটিস। আপনি দেখেন এখানে কত কিছু আছে। যাদের হোম গার্ডেনিং, যাদের ব্যবসা, তারা কী করবেন, এখান থেকে কী করতে পারেন, সিলেকশন করতে পারেন। ফার্নিচার, গার্ডেনিং, পেটস থেকে যাদের পেটস নিয়ে যারা কাজ করেন, যেমন যে বার্ডস, ক্যাটস, ডগস, ফিশ, হর্স, বিভিন্ন কিছু আছে। পলিটিক্স ইস্যু নিয়ে আছে এখানে, ট্রাভেল নিয়ে আছে এখানে, এয়ার ট্রাভেল, হোটেল, কুকিং, লেকস, মাউন্টেন, নেচার, কত কিছু এখানে আছে। আমি শপিং অ্যান্ড ফ্যাশনে গেলাম। শপিং ফ্যাশনে কি আছে, কারা কারা আপনি পণ্যগুলো পছন্দ করতে পারে। লাক্সারি গুডস, এইটাকে আপনি সিলেকশন করতে পারেন। লাক্সারি গুডস হইতে পারে আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য কী করে, অনেক লাক্সারি গুডস প্রয়োজন হয় মানুষের, তাই না? নিতে পারেন। তারপরে হচ্ছে ডিসকাউন্ট স্টোর্স, যে স্টোরগুলো ডিসকাউন্ট দেয়, ওই স্টোরগুলোর প্রতি যারা ইন্টারেস্ট ফিল করে তাদেরকে আপনি কী করবেন, পাঠালেন। কারণ আপনি যখন বুস্ট করছেন, আপনিও তো একটা ডিসকাউন্ট দিবেন, তাদের কাছে যেন ওটা যায়। বুঝতে পারতেছেন বিষয়গুলো? যারা অনলাইনে শপিং করে তাদেরকেও আপনি দিলেন। ঠিক আছে? তারপরে যারা শপিং মলে যেতে, শপিং মলটা প্রয়োজন হয় না, যারা অনলাইন শপিং তাদেরকে আপনি দেবেন। যারা কুপনস নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদেরকে আপনি সিলেকশন করতে পারেন। আপনার যদি বুটিক শপ থাকে সেটা নিয়ে করতে পারেন। স্পোর্টস অ্যান্ড আউটডোর্স, স্পোর্টসের মধ্যে কী আছে, আপনার কোন ধরনের খেলোয়াড় আপনার আগে হতে পারে তাদেরকে দিতে পারেন। টেকনোলজি, এখানে তারা কোন কম্পিউটার ইউজ করতেছে, তার ডেস্কটপ নাকি ল্যাপটপ নাকি ফ্রি সফটওয়্যার, তাদেরকে ধরতে পারেন। কারণ আপনার প্রোডাক্ট যদি খুব হাই লেভেলের হয়, যেমন আপনি একটা আইফোন বিক্রি করছেন, তাহলে কী হবে, কাস্টমার উইন্ডোজ তারা না, যারা অ্যাপল চালায় তারা, কারণ অনেক রিচেস্ট পার্সনরা কী করবে, সেগুলো কিনবে। বিহেভিয়ার্সের মধ্যে কী আছে, এখানে তারা কোন মোবাইল ডিভাইস ইউজ করে, যেমন ধরুন যে তারা কি অ্যান্ড্রয়েড ইউজ করে নাকি অ্যাপল ইউজ করে নাকি আরও যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো ইউজ করে। এইভাবে কী করতে হবে, আপনাকে এটা সিলেকশন করে নিতে হবে। আমি আপনাদেরকে জাস্ট কী করলাম, একটা মোটামুটি একটা সিলেকশন করার প্রসেসটা আমি দেখাইলাম। এখানে কিন্তু অসংখ্য সিলেকশন আছে এবং মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সিলেকশন করে আপনাকে এখানে দিতে হবে। বুঝতে পেরেছেন? তাছাড়া কিন্তু আপনার পেজটা বুস্ট হবে ঠিকই, কাজে আসবে না। অডিয়েন্স টার্গেটিংটা খুব জরুরি একটা বিষয়। এটা আপনি একদিনে শিখতে পারবেন না, এটা আপনাকে ট্রাই করতে হবে। ঠিক আছে? অনেকবার চেষ্টা করতে হবে। আপনার দেখা গেল প্রথম 4, 5টা, 6টা, 7টা বুস্টিং পর্যন্ত কি আপনি লস থাকবেন। পরবর্তীতে দেখা যাবে যে আপনার কী হচ্ছে, ধীরে ধীরে আপনার অডিয়েন্স টার্গেটিংটা, সিলেকশনটা ভালো হচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এই যে আপনি এতগুলো মানুষ, আমি সার্চ করি একজন ডেমোগ্রাফির মধ্যে, আমি সাজেশনে ক্লিক করি, আরও কিছু বাড়ায় নেই, এঙ্গেজড শপার্স দিলাম, বিহেভিয়ার্স, তারপর সাজেশন থেকে আমি কিছু নিয়ে নিচ্ছি। ফেসবুকে আমি জাস্ট রেডিমেড আর কি কাস্টমার নিয়ে নিচ্ছি এখান থেকে। টার্গেট শপিং অ্যান্ড ফ্যাশন বা সেলস, ডিউ অফ দ্য ডিসকাউন্ট, কী দেওয়া যেতে পারে, চাইল্ড কেয়ার দিতে পারি, হেলথ কেয়ার দিতে পারি, আমি এখান থেকে ইটিংটা দিতে পারি। এটা পাশে কিন্তু লেখা আছে এটা ডেমোগ্রাফিক নাকি এটা ইন্টারেস্টেড ফিল্ড থেকে আসতেছে। ঠিক আছে? হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিস বা অনলাইন ফুড অর্ডারিং, দেখছেন ফেসবুক আপনাকে কত কিছু তথ্য ডিটেলস করে দিচ্ছে আর কি। বাই 1 get 1 ফ্রি, তারা কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ফুড, ফাস্ট ফুড, আপনি যদি ফাস্ট ফুড হয় কি দিয়ে দিলেন, যেটা আপনার টপিকের সাথে ম্যাচ করে, এইভাবে দিলেন। এখানে কি আপনি অসংখ্য ক্যাটাগরি সিলেকশন করে রাখলেন, হিউজ পরিমাণ অডিয়েন্স আপনার হয়ে গেছে। কিন্তু এতগুলো মানুষ তো আপনার কাস্টমার হতে পারবে না, তাই না? এদের মধ্যে তো কী করতে, ভাগ করতে হবে। কারণ যারা কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন করছে তারা কি লক্ষ লক্ষ আছে, সবাই কি আপনার প্রোডাক্ট কিনবে না। মাস্টার ডিগ্রি তো অনেকের আছে, এই দেখুন এঙ্গেজ শপার অনেক আছে, এগুলো প্যারেন্টস, লক্ষ লক্ষ প্যারেন্টস আছে এই বয়সে। ফুড অ্যান্ড রেস্টুরেন্টে অসংখ্য মানুষজন কাজ করে, চাইল্ড কেয়ারে কাজ করে, কত কিছু আছে, সবাই কি আপনার প্রোডাক্ট কিনবে? এদেরকে কী করতে হবে, আপনাকে ছাঁকনি দিতে হবে। ছাঁকনি তো বোঝেন, ফিল্টার করতে হবে। এটাকে বলা হয় ন্যারো অডিয়েন্স। এইটা হচ্ছে মেন জিনিস বুস্টিংয়ের। আপনি ন্যারো অডিয়েন্সে যতটুকু এক্সপার্ট ততটুকুই আপনি সেলটা জেনারেট করতে পারবেন। আপনি ঢাকা শহরে কাস্টমার আপনি সেট আপ করেছেন 10,000, তারা কি করে, অনলাইনে শপিং করে, বুঝলাম অনলাইনে শপিং করে। ওই 10,000 মানুষ কি হেলদি নিয়ে মানে হেলদি ফুড তারা ক্রয় করে কিনা, তাদেরকে আপনি কীভাবে সিলেকশন করবেন? তাহলে 10,000 মানুষজন থেকে যদি আমি 500 জন যদি পাই যারা হেলদি ফুড নিয়ে কাজ করে বা যারা হেলদি ফুড পছন্দ করে, তারাই তো আমার কাস্টমার, বাকিগুলো তো আমার কাস্টমার না। তো এইগুলোর মধ্যে অনেক কিছু বাছাই করতে হবে আপনাকে ন্যারো অডিয়েন্সে ক্লিক করে।
এই ন্যারো অডিয়েন্সে বাছাই করার ধরন আবার দুইটা। দেখেন আমি যদি এটা কেটে দেই, এখানে কি আসতেছে, এক্সক্লুড আসছে এবং এখানে ন্যারো অডিয়েন্স আসছে। এক্সক্লুড মানে কি, এখানে আপনি সার্চ করে কাউকে বাদ দিতে পারেন যে এই ক্যাটাগরি মানুষজনের কাছে আমার অ্যাড পৌঁছাবে না, সেটা এক্সক্লুডের মধ্যে ক্লিক করে। আর ইনক্লুড তো আপনার বুঝতেছেন যে যেগুলো যুক্ত করবেন। ন্যারো অডিয়েন্স হলো এই এতক্ষণ থেকে যে আপনি অসংখ্য টপিক দিয়ে, ক্যাটাগরি দিয়ে, বিহেভিয়ার দিয়ে, ইন্টারেস্ট দিয়ে, ডেমোগ্রাফি সেট আপ করলেন, ওইখান থেকে কি করা, ছাঁকনি দিয়ে ফিল্টার করে তুলে নিয়ে আসা যে এই কয়টা হচ্ছে আমার রিয়েল কাস্টমার। সেক্ষেত্রে কী করবেন, ন্যারো অডিয়েন্সে ক্লিক করবেন। ন্যারো অডিয়েন্সে ক্লিক করলে আপনার কাছে দুইটা বক্স চালু হলো। আসলে এটা কিন্তু উপরের বক্স, দেখুন এটা কিন্তু কি ন্যারো অডিয়েন্সের বক্স। তো ন্যারো অডিয়েন্স অ্যাড করার সিস্টেম হচ্ছে দুইটা। একটা সিস্টেম হচ্ছে আপনি প্রথমবার যেটা লিখবেন সেটা হচ্ছে এই এতগুলো টপিকের মধ্যে থেকে কী হবে, বাছাই হয়ে চলে আসবে। আমি ধরলাম, দেখেন আপনি একটু খেয়াল করবেন এইখানে অডিয়েন্স কত আছে আমাদের, এখন পড়তে পারবেন কেউ এটা, 1,40,00,000 অডিয়েন্স, তাই না? সবগুলো মিলায়ে আমি যদি এইখানে সার্চ করি, এইগুলোর মধ্যে যারা ফুড বা অর্গানিক ফুড যারা ভালোবাসে, অর্গানিক ফুড, দেখি কী আসে। খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করবেন, এতক্ষণ তো যতগুলো করছিলাম আমরা, টোটাল অডিয়েন্স কত হয়েছে, 1,40,00,000। ওই 1,40,00,000 কিন্তু আমার কাস্টমার না, বাট টপিকের সাথে ম্যাচ করে। কাস্টমার কারা হবে, যারা যারা হেলথ সম্পর্কে চিন্তা ভাবনা করে, তারা কি চায়, অর্গানিক ফুড চায়। এটা কি লজিক, এটা মাথা থেকে বের করতে হবে। যখনই আপনি ক্লিক করলেন, দেখেন তো কত আসছে, 2,20,000 কাস্টমার আসে। চিন্তা করতে পারছেন, আপনি 1 কোটি কাস্টমারের মধ্যে কি করলেন, আপনি অর্গানিক ফুড নিয়ে যারা চিন্তা ভাবনা করে, ইন্টারেস্ট ফিল করে, তাদেরকে কী করলেন, আপনি একবার ছেঁকে বের করে নিয়ে আসলেন। আপনার মনে হতে পারে এই 22 লাখ কাস্টমারের মনে হয় রেডি না। অর্গানিক ফুড তো অনেকেই পছন্দ করতে পারে, অনলাইনে কিনে কয়জন, সেটা তো আপনাকে সিলেক্ট করতে হবে, তাই না? আপনি যদিও আগে দিয়েছেন অনেকগুলো, এইগুলোর মধ্যেও কী আছে, প্রফেশনাল ট্রেনার আছে, পটেনশিয়াল পার্সোনাল কেয়ার আছে। এবার আপনার নিচের এই লাইনে যদি কিছু লেখেন, সেটা আবার এই টোটাল 22 লাখের সাথে কী হবে, যুক্ত হবে। ভালো করে খেয়াল করছেন, আমরা কিন্তু প্রথমে কি করছি, প্রথমে যেটা করেছি, ন্যারো করেছিলাম। ন্যারোর মধ্যে ক্লিক করলাম, কি লিখলাম, অর্গানিক ফুড। দেখার পরে 1,40,00,000 অডিয়েন্স থেকে আমার কি ন্যারো হয়ে আসলো, কম হয়ে আসলো অডিয়েন্স। আপনি মনে করতে পারেন তাহলে এখানে আমি আরেকটা কিছু লিখি, ধরলাম লিখে দিলাম, দেখেন আমি স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট নিয়ে আমি এখানে ইন্টারেস্ট দিলাম। আমার অডিয়েন্স কী হবে, বাড়বে না কমবে? দেখছেন অডিয়েন্স কিন্তু বেড়ে গেছে, সরাসরি কত হয়ে গেছে, 59 লক্ষ হয়ে গেছে। আসলে হওয়ার কথা কি ছিল, হওয়ার কথা ছিল এইরকম যে যেহেতু আমি ন্যারো করতেছি, আমার তো অডিয়েন্স তো আরও কমার কথা। যারা অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করছে, তাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে বা অর্গানিক ফুড যারা ভালোবাসে, তাদের মধ্যে যারা ছাত্র আছে, তাদেরকে শুধু বেশি বাছাই করে নিয়ে আসা। কিন্তু আমার উল্টা হয়ে গেল, কি হলো, আমার ছিল 22 লক্ষ, আমি যখনই ন্যারোতে স্টুডেন্ট লিখলাম হয়ে গেল কত, 59 লক্ষ। এটাকে কিন্তু ভুল করা যাবে না, এই ভুলটা কিন্তু অনেকেই করে বেশিরভাগ ক্ষেত্রে। যেটা করতে হবে, তাহলে কি বুঝলাম, প্রথম যেটা আসতেছে ন্যারো করলে সেটার মধ্যে লিখলে কমে যাবে, পরে যদি আপনি আরেকটা লেখেন সেটা কি আবার যুক্ত করাবে, বাড়াবে, সংখ্যাটা বৃদ্ধি করবে। তো আপনাকে যদি আরও কমাতে হয়, ন্যারো ফার্দার লেখা আছে, দেখেন যে আপনি আরও ন্যারো করেন, এইখানে যদি আপনি ক্লিক করেন, এবার যদি আপনি লেখেন যে অনলাইন শপার্স দিলাম, কি হলো, মাত্র কি 1200 জন আসছে। ছিল কত, 22 লক্ষ, আসলো কত, 1200। তাহলে কি হবে, এটাও কি আবার একদমই ন্যারো হয়ে গেছে। তাহলে এটাও কি আপনার মার্কেটিংটা হয় নাই, কিন্তু হয়েছে কি, হ্যাঁ আমি অন্তপক্ষে বুঝতে পারলাম যে আমার এই অর্গানিক ফুড নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছে, তাদের মধ্যে অনলাইন শপার আছে কতজন, 1200 জন। তাদের প্রোফাইলে লেখা আছে এটা অনলাইন শপার, বা তারা কিনে। আমাকে তো কী করতে হবে, এটা অডিয়েন্সটাকে আর একটু বাড়াইতে হবে, তাই না? বাড়াতে গেলে কী করতে হবে, আমার কি যে এই ফিল্ডে কাজ করতে হবে, আমার
তো লিখে দিই এখানে আমি দি ন্যাচারাল ফুড। আপনাকে বাড়াতেও শিখতে হবে, কমাতেও শিখতে হবে, ঠিক আছে? ন্যাচারাল ফুড লিখে সার্চ করলাম, দেখেন অনেকখানি বাড়বে এবার 3,32,000। তার মানে কি, আমি প্রথম যখন লিখতেছিলাম কমে যাচ্ছিল, পরে লিখলে কি বেশি হচ্ছিল। আমি আবার যদি কিছু লিখি এখানে, আবার কি বাড়বে। অডিয়েন্স ছিল কত আমার, 1200, হলো কত, 3 লক্ষ। এইভাবে কিন্তু আপনাকে কী করতে হবে, কমাইতে হবে, বাড়াতে হবে, কমাইতে হবে, বাড়াতেই হবে। সিলেকশন করে করে কী করতে হবে, সবসময় ন্যারো করবেন, ন্যারো করে দেখবেন হ্যাঁ কাস্টমার কত আসতেছে। আবার দেখা যাবে যে কাস্টমার খুব বেশি হলে না, যদি কোটির উপরে যায়, 24 লাখ 25 লাখ হয়ে যায়, দেখবেন হিউজ কাস্টমার, অনেক আপনার টাকা পয়সা ওয়াস্ট হবে বেশি, সেটাকে ন্যারো করতে হবে। তো যে যত বেশি ন্যারো করতে পারবেন, সে তত বেশি সেল জেনারেট করতে পারেন। আমি যদি এখানে আরেকটা দিই যে হচ্ছে কী দেওয়া যেতে পারে, যদি সাজেশনে কী আসে, হেলদি ইটিং কাজ করছে কারা, অডিয়েন্স খুব বেশি বাড়ে নাই। ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক ফুড নিয়ে তো কাজ করছি। আরও দেখি কী আছে, অনলাইন শপিং, এটাতে আমি সার্চ করতে পারি, অ্যাড করতে পারি, যেহেতু এটা আমার যুক্ত হবে। কোয়ালিটি অফ লাইফ, ফ্যাশন অ্যাক্সেসরিজ, সেলস প্রমোশন, ভেজিটেরিয়ান, ফিজিক্যাল এক্সারসাইজ দিলাম। এবার কিন্তু অডিয়েন্স কি 15 লক্ষ হয়ে গেছে। আপনি মনে করতে পারেন যে আপনার অডিয়েন্স হয়তো আরও বেশি হয়ে গেছে, আপনি কমানোর প্রয়োজন, তাহলে কি আবার এই যে ন্যারো ফার্দার, ন্যারো ফার্দারে কি আপনি একবার দিবেন, ন্যারো ফার্দারে একবার, পরের ফিল্ডে লিখলে কি আবার যুক্ত হবে তার সাথে। যখন ন্যারো ফার্দার, তখনই কি আপনার সাথে আরেকটা ফিল্ড দিচ্ছে। আমি লিখলাম এখানে স্পোর্টস ম্যান, স্পোর্টস লিখলাম, দেখি কী আসে, কিছু আসে কিনা। স্পোর্টস, মোটর স্পোর্টস, ফিজিক্যাল দিয়ে কিছু দেখি, ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে যারা কাজ করে দেখি। 15 লাখের মধ্যে কত আসলো, 1 লক্ষ কিন্তু আমার কমে গেছে। এইভাবে কিন্তু আপনাকে কমাতে হবে, বাড়াতে হবে। তাহলে প্রথম যে ন্যারো ফার্দার, কাস্টমারের সাইজটা কমাই দিবে, পরে কিছু লিখলে এটা আবার কি যুক্ত হবে, এটা যেন খেয়াল থাকে আপনাদের। এইভাবে কি করবেন আপনারা, অডিয়েন্সগুলো যখন সিলেকশন করে নেবেন, মোটামুটি 5, 7, 8 লক্ষ অডিয়েন্স যদি সিলেকশন করা হয়ে যায়, মোটামুটি বলতে পারেন আপনার এই পোস্টটা রিচ করবে ভালো, আপনি একটা ভালো টার্গেটিং করতে পারছেন। কারণ বাংলাদেশে দেখা যায় যে 40% আইডি কি ইনঅ্যাক্টিভ থাকে, তাই না? সেক্ষেত্রে কি অডিয়েন্সটা অনেক বেশি হলেও মনে করতে হবে যে আপনার 8 লাখের মধ্যে 3 লক্ষ কাস্টমার কি নাই, বা 2 লক্ষ 2.5 লক্ষ কাস্টমার নাই, এটা খেয়াল রাখবেন। অল ল্যাঙ্গুয়েজ কিনা, তাহলে কিন্তু আপনারা কী করবেন, এইখানে অনেক বেশিটা সময় আপনাকে দিতে হবে। এইখানে যারা বেশি এক্সপার্ট তারাই কি অ্যাডের মধ্যে সেলস নিয়ে আসতে পারবে, টার্গেটিং এবং ন্যারো করতে। যুক্ত করবেন, কমাবেন। আচ্ছা, তারপরে শো মোর অপশনে ক্লিক করলে আপনাকে অপশন দেবে এখানে প্লেসমেন্ট, এটা একটা বিষয় আছে, প্লেসমেন্টের বিষয় আছে। প্লেসমেন্ট হচ্ছে আপনার এই বিজ্ঞাপনটা কোথায় কোথায় শো করবে। আপনার বিজ্ঞাপন ফেসবুকে নিউজ ফিডে দেখতে পারেন, ওয়াচ যে ভিডিও দেখেন সেখানে বিজ্ঞাপন দেখেন, ফেসবুকে যে নিউজগুলো পোস্ট হয় সেই পোস্টের মধ্যে ক্লিক করলে যে ওয়েবসাইটে যায় সেখানেও দেখতে পারেন, ইনস্টাগ্রামে যায়। এইখান থেকে আমি করবো যেটা ম্যানুয়াল প্লেসমেন্ট। আমি চাচ্ছি যে শুধুমাত্র যেন ফেসবুকের হোম পেজে বা নিউজ ফিডে যায়। তাহলে কী করবো, আপনি চাইলে এখানে আপনার পেজ যদি ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করা থাকে, ইনস্টাগ্রামের কি অপশনটা হয়ে যাবে। আমি এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম। এইখানে বলতেছে আপনি কোথায় কোথায় বুস্টিংটা চালাবেন। ফেসবুক মার্কেট প্লেস প্রয়োজন নাই আমার, ফেসবুকে যে ভিডিওগুলো আসছে সেখানে দিবেন না, দিলাম না। তারপরে ফেসবুকে নিউজ পেজে আমার থাকবে টিকমার্ক করা, যে ভিডিওগুলো লাইভ হয় সেখানে দিবেন না, সেখানেও দিব না। সার্চ করলে দিব না, আর্টিকেলের মধ্যে দিব না। তাহলে দিলাম কোথায়, দিলাম হচ্ছে শুধুমাত্র ফেসবুকের নিউজ ফিডে। মনে করলাম যে মোটামুটি আমার এটা হচ্ছে রিজনেবল, ধরলাম আপনার টার্গেটের বাজেটের উপর সেটা ডিপেন্ড করবে যে কতগুলো অডিয়েন্স আপনার প্রয়োজন। শো মোর অপশনে ক্লিক করতে পারেন, ডিভাইস অল কিনা। এখন ক্লিক করলেন অল মোবাইল ডিভাইস, এখান থেকে আপনি সিলেকশন করতে পারেন যে হ্যাঁ আপনার এই পোস্টগুলো কি হাই কোয়ালিটি হলে কি আইওএস ডিভাইস অনলি, যারা আইওএস ব্যবহার করে রিসেস পার্সন তাদের দেখা যাবে, যারা অ্যান্ড্রয়েড তাদের দেখা যাবে, যারা ফিচার ফোন তাদের দেখা যাবে। আমি অল দিলাম। হতে পারে আমার এটা অ্যান্ড্রয়েড ইউজাররাও হয়তো বা এই পণ্যটার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে, আইওএস যারা ইউজ করে তারাও অ্যাট্রাক্ট হতে পারে, অন্যান্য বিষয়। তারপরে অনলি হোয়েন
কানেক্টেড টু ওয়াইফাই। আপনি এই পোস্টটা কখন দেখাতে চাচ্ছেন? তারা কি যখন ওয়াইফাই ইউজ করবে তখন, নাকি Yes, ওয়াইফাই boss. ডেটা ইউজ করবে তখন, টোটাল? জি, হ্যালো, কিছু বললেন কেউ? আচ্ছা, তো আপনি কিন্তু এটা কি করবেন, টিক মার্ক দিবেন না, ফলে যেটা হবে অনেকে ডেটা ইউজ করে, তখন কিন্তু তার কাছে এই অ্যাপটা যাবে না। আমি এটাকে আনটিক রেখে দিলাম, অল ওভার রেখে দিলাম। তারপরে এইখানে যে বিষয়গুলো আছে নর্মালি এগুলো আপনার লাগে না। শো মোর অপশনে ক্লিক করলে হোয়েন ইউ গেট চার্জ, কখন আপনার টাকাটা কাটা হবে বলছে এখানে ইমপ্রেশন। এটা ভালো করে পড়ে নেবেন, যখন আপনার ওইটাতে মানুষজন একটু পড়বে বা ক্লিক করবে বা কমেন্ট করবে, শেয়ার করবে, ইমপ্রেশন যেটা মানুষের হোম পেজে যখন যাবে আর কি, কেউ দেখবে, তখন যেন কাটে, এরকম একটা বিষয়। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নেম আপনারা দিতে পারেন, আবার সে নেম দিতে হবে একটা, যে হ্যাঁ এটা ডিজিটাল মার্কেটিং ক্লাস ডেমো বুস্টিং 1। তারপরে কি বলতেছে এখানে, আইডেন্টিফাই বা আইডেন্টিটি, আপনি এটা কোথায় দিবেন? ফেসবুক পেজে। এইখান থেকে আপনি পেজটা সিলেকশন করবেন, যেমন সার্ভিস ইনফরমেশন লেখা আছে এখন। তারপরে অ্যাড সেটআপ, আপনি নতুনভাবে কি অ্যাড তৈরি করবেন বা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এগুলো প্রয়োজন হয় না, যেহেতু আমার পেজে যে অ্যাডটা পোস্ট করা আছে। তবে অ্যাড পোস্ট বুস্ট করার আগে কিন্তু আপনাকে ওই পোস্টটা আগে পেজে দিতে হবে। একটা পোস্ট পেজে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনি কি ইউজ এক্সিস্টিং পোস্ট দিবেন। এখান থেকে সিলেক্ট পোস্ট মানে যেই পোস্টগুলো আপনার পেজে অলরেডি করা আছে সেগুলোর মধ্যে থেকে সিলেকশন করবেন। আর যদি আপনি ক্রিয়েট পোস্ট দেন, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, সরাসরি পোস্ট করে সেটাকে বুস্ট করতে পারবেন। ধরলাম আমার পেজে পোস্ট করা আছে, সিলেক্ট পোস্ট দেব। এইখানে আপনার পেজে যতগুলো পোস্ট করা আছে এই সবগুলো পোস্টের সিরিয়াল আপনি দেখতে পারবেন এইখানে, ঠিক আছে? তো কোনটাকে আপনি সিলেকশন করে নেবেন সেটা আপনি সিলেকশন করে নিলেন। ধরলাম আমি আপাতত কিছু একটা দিয়ে রাখলাম, যেহেতু আমি এটা বুস্ট করবো না, এটা একটা লাইভ ভিডিও মনে হয় চলতেছে। এখানে আপনি চাইলে পোস্টের নেম ধরেও সার্চ করতে পারেন, আইডি দিয়ে সার্চ করতে পারেন, এবং যদি আদার টপিক দিয়ে যদি সার্চ করতে পারেন। দেখি বাংলা লিখে কিছু আসে কিনা, কোর্সে কিছু আসে কিনা দেখি আমরা। হ্যাঁ, এই যে কোর্সের আছে, এগুলো যা সার্চ করে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, অল পোস্টের মধ্যে ক্লিক করে পাবলিশ পোস্ট, অ্যাড পোস্ট, শিডিউল পোস্ট, যে যে বিষয়গুলো আছে। তো আমি মনে করলাম যে মোটামুটি কোনটা দেওয়া যায়, আমি ধরলাম আমি এটা দিয়ে রাখলাম আপাতত আপনাদের দেখানোর জন্য দিলাম। আপনার যে যে পোস্ট আছে সেই পোস্টটা এখানে দিয়ে দেবেন আর কি। এই পাশে আপনাদের দেখেন প্রিভিউটা চালু থাকবে, প্রিভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানুষজন কেমন দেখবে এই পোস্টটা, ঠিক এইরকম দেখতে পাবে, যে ডান পাশে দেখে। তারপরে কল টু অ্যাকশন বাটন, আপনার এই কল টু অ্যাকশন বাটন, এটা হচ্ছে পোস্ট আকারে, দেখি কি আসে। এখানে বলতেছি ইউ ক্যান নট চেঞ্জ দি কল টু অ্যাকশন in this post instead of selecting the use existing post option. You can select create ad to make, আচ্ছা ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনাকে যে অনেক পোস্টে তো দেখেন যে লাইক বাটন থাকে, মেসেজ থাকে, এখান থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে নর্মালি থাকে এখানে, ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করলেও আচ্ছা আপনি এখান থেকে পোস্ট অ্যাড করতে পারতেছেন। এই যে দেখেন পোস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাড ইমেজ দিতে পারবেন অথবা ভিডিও দিতে পারবেন। দেওয়ার পরে প্রাইমারি কিছু টেক্সট দিলেন, টেক্সট দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করলে কী বাটন দেবেন, লার্ন মোর, সেন্ড মেসেজ, শপ নাও ইত্যাদি। নর্মালি কোনো পোস্ট যদি করা থাকে আপনার, এই সিলেক্ট ইউজ এক্সিস্টিং পোস্ট দিলেও এইখানে বাটনটা আসার কথা, ঠিক আছে? এটা যেহেতু আমাদের কাভার ফটো, হয়তো বা এই প্রবলেমটা হচ্ছে কাভার ফটোর জন্য, কিন্তু নর্মালি যখন আপনারা পোস্ট করেন নর্মাল পোস্ট, সেক্ষেত্রে এটা আপনার পাবেন, এই অপশনটা পাবেন, যে হচ্ছে সেন্ড মেসেজ বা লাইক বাটন, এই অপশনটা পাবেন। ক্লিক করবেন পছন্দ মতো, মোটামুটি যদি পাবলিশে ক্লিক করেন তাহলে কি পাবলিশ হয়ে যাবে। এইখানে কাজ ছিল এতটুকু। এবার আমি কিছু প্রশ্ন নেব। মোটামুটি যদি আপনার
এই অ্যাড সেটআপে কোনো কিছু ভুল হয়ে থাকে, এখানে আপনাকে এরর দেখাবে। ঠিক আছে, এরর দেখাবে। একটু প্রশ্ন করেন সবাই, আমি একটু উত্তর দিই দেখি। কারো প্রশ্ন আছে কোনো বিষয় নিয়ে? ভাইয়া প্রশ্ন আছে। মুকুল ভাই, জি। ভাইয়া প্রশ্ন হচ্ছে যে আমরা মাস্টার কার্ড থাকতে হবে আমাদের, কিন্তু এটা ফ্রি ভাবে কোনো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু ওই পেওনিয়ারে $100 চাই, এক্ষেত্রে অন্য মাস্টার কোনো কার্ড উপায় আছে? আপনি বাংলাদেশের ব্যাংকগুলো থেকে নিতে পারেন। ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে আপনি মাস্টার কার্ড নিতে পারেন। ফ্রি মাস্টার কার্ড পাওয়ার মতো কোনো ওয়ে আমার জানা নেই। ঠিক আছে, এমনিতে ফ্রি তো বিভিন্ন কিছুই পান, কিন্তু মাস্টার কার্ডের জন্য আপনি ডলার চার্জ করবে, এটা কি ফ্রি নিতে পারবেন? বাংলাদেশে তো বিভিন্ন ব্যাংক, ইসলামী ব্যাংক আছে, ব্রাক আছে, ডাচ বাংলা আছে, ইস্টার্ন ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, কতগুলো ব্যাংক। আপনার যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে কিছু লেনদেন করে কার্ড নিতে পারেন, সমস্যা নেই, পেয়ে যাবেন। ভাই ওটা তো ডেবিট ক্রেডিট কার্ড দেয় না? ডেবিট ক্রেডিট কার্ড না, আপনি বলবেন যে মাস্টার কার্ডের ধরন থাকে, ঠিক, ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ভিসা কার্ড থাকে, আরও অনেক ধরন থাকে। আপনি ব্যাংকে গিয়ে বললেই হবে, আপনি ডলার ট্রানজেকশন করবেন। ইসলামী ব্যাংক মেবি এখন ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে। ইয়েজেন ব্যাংক থেকে ইস্টার্ন ব্যাংক যেটা দেয় সেটা হচ্ছে ইবিএল এর একটা অ্যাকোয়া কার্ড দেয়, যেখান থেকে আমরা পার ডে $300 করে খরচ করতে পারেন পার ডে। জি জি। আর কোনো প্রশ্ন? অপশনগুলো কি পরিচিত হয়েছে আপনাদের কাছে? মাস্টার কার্ডের বিষয়ে আমি একটু বলি। অপশনগুলো জি ভাইয়া, অপশন গুলো থেকে আইডিয়া পাইছি, কিন্তু মানে ভিডিওটা আবার এটা দেখতে কিন্তু হবে আপনারা বারবার, যার একদিনে কারণে। শিখতে পারবেন না, ঠিক আছে? জি জি জি। এই অপশনগুলো চালু হবে, আপনারা এই অপশনটা ইউজ করতে হবে, কিন্তু এটাকে এক্সপার্ট হতে গেলে অনেক লজিক থাকতে হবে আপনার মাথার মধ্যে, যে হ্যাঁ আপনার প্রোডাক্টটা এটা, তো এই ধরনের মানুষ আপনার কাস্টমার হইতে পারে। সাইকোলজিক্যাল গেম খেলতে হবে আপনাকে ওইখানে গিয়ে, ঠিক আছে? এটা ভাই অনেক গবেষণা করতে হবে এটা নিয়ে। হ্যাঁ, আপনি নোট করতে পারেন। আপনার তো একই রকম যদি প্রোডাক্ট থাকে, জাস্ট আপনি একবার হয়তো পরিশ্রম করে ফেললেন, পরবর্তীতে কিন্তু এটা আপনি সেভ করে নিতে পারেন, অডিয়েন্স সেভ করা যায়, ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি, জহুরুল হাসান আদিল। ভাই আমার প্রশ্ন হচ্ছে এফিলিয়েট মার্কেটিং কি আমাদের অ্যামাজনের পিকচার গুলো ডাউনলোড করার পর ওগুলো কি আবার এডিট করে আবার আপলোড করতে হবে না? হালকা এডিট করতে পারলে ভালো। হালকা বলতে কি রকম মানে? হয়তো আপনার একটা লোগো এডিট করতে হবে ওইটা, বা 1000 বাই 1500 পিক্সেল চাচ্ছে, সেক্ষেত্রে ওই পিক্সেলটা ঠিক করে নিলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিংবা অল্প একটু হয়তো বা কালার কারেকশন করে নিলেন, এটা ভালো আর কি। ভাই আরেকটা কথা হচ্ছে, আমি তো অ্যাসাইনমেন্ট 2 আর 3টা জমা দেইনি, সেক্ষেত্রে আমি কি জমা দিয়ে দিব? অবশ্যই অ্যাসাইনমেন্ট 2, 3 একটা অ্যাসাইনমেন্টের যেন বাদ না থাকে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আমরা কিন্তু প্রায় 2 ঘন্টার মতো, আসলে 2 ঘন্টায় ফেসবুক বুস্টিংয়ের পরিপূর্ণ ক্লাস কতটুকু আপনারা শিখতে পারলেন এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এবং এই ভিডিওটা বারবার দেখতে হবে আপনাদেরকে। আজকে আগামীকালকে ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড হবে আমাদের। হ্যাঁ, আপনারা সেখান থেকে ক্লিয়ার ভিউটা পাবেন আর কি। ফেসবুকে হয়তো অনেকে দেখতে পারেন না, নেটওয়ার্ক স্লো থাকলে ফেসবুকে চালু হয় না। আপনারা ইমার্জেন্সি কারণগুলোতে ফেসবুকে ভিডিওটা দেখে নেবেন, আর ইউটিউবে আপলোড হলে সেখান থেকে ক্লিয়ার ভিডিওটা পাবেন আর কি। আচ্ছা, কারো প্রশ্ন আছে আর? স্যার, জি বলুন প্লিজ। আমার পেজে আপনার যেমন দেখা যায় ঢাকায় 1000, 2000, চিটাগং 3000, অন্যান্য জায়গায় আরো অনেক বেশি বেশি, খুলনাতেও আছে, কিন্তু স্যার নারায়ণগঞ্জে মাত্র 200 দেখায় কেন? অডিয়েন্স হ্যাঁ স্যার। আচ্ছা, এটার অর্থ হচ্ছে যে আপনার ওই পেজটা নারায়ণগঞ্জের মধ্যে কি পপুলার এখনও আপনি করতে পারেন নাই, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, আপনার পেজটা নারায়ণগঞ্জের মধ্যে পপুলার করতে হবে, আর সেই কারণে আপনাকে নারায়ণগঞ্জের ভিতরে একটু মাঝে মধ্যে বুস্টিং করতে হবে, যাতে মানুষজন পরিচিত হয় নারায়ণগঞ্জের মধ্যে, ঠিক আছে? মানুষজন যেন নারায়ণগঞ্জের মধ্যে পরিচিত হয়। আচ্ছা স্যার, জি স্যার। কারণ দেখুন, আপনার ঢাকা থেকে মানুষজন আপনার পেজটা সিন করছে, কিন্তু আপনি নারায়ণগঞ্জ থেকে। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি বলুন প্লিজ। আমাদের পিন্টারেস্টে সময় দিচ্ছি আমি এখন, আমাদের দ্রুত এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ দিলে ফলপ্রসূ হবে? ইন্টারেস্টে যে
ভিন্ন ভিন্ন বিভিন্ন অ্যাকাউন্ট আছে আপনার টপিক রিলেটেড, ওই পোস্টগুলোতে যাবেন, গিয়ে একটু কমেন্টস করে আসবেন বা ফলো দিয়ে আসবেন, তারপরে বেশি বেশি পোস্ট দিবেন, প্রিন্টারেটে পিন করবেন, বোর্ড তৈরি করবেন, ঠিক আছে? আর অ্যাক্টিভ থাকতে হবে, দিনে 5-7টা প্রিন্ট করতে হবে। আপনার কি ফ্যান ফলোয়ার বাড়ছে, দু একটা ভিউ বাড়ছে? একটা বাড়েনি, আমি তো অনেক পিন করছি। কেমন ছবি ভাই তবে print আমার করছেন? একটা হ্যাঁ, উপকার হয়েছে পিন্টারেস্টের ক্লাসটা করে। এই যে সিপিএ মার্কেটিং এ অর্গানিক ভাবে দেখতেছি যে ওখানে ক্লিক আসতেছে। রাইট। ইন্টারেস্টে মার্কেটিং করতে পারলে সেখান থেকে $1,000,000 ইনকাম করার সুযোগ আছে। ইন্টারেস্টে সব যে business ওখান আছে। থেকে আমি আগে তো দু একদিন টুইটারে মার্কেটিং করতাম না এরকম, কিন্তু পিন্টারেস্টে মার্কেটিং করে রাখছি, দেখতেছি যে ক্লিক আসতেছে এখান থেকে অটোমেটিক্যালি। হুম। আর পিন্টারেস্টে কিন্তু সবচেয়ে বেশি ইনফোগ্রাফিক পিকচারগুলো বেশি সিন হয়। হ্যাঁ, ইনফোগ্রাফিক পিকচারগুলো চেষ্টা করবেন ওইরকম পিকচার দেওয়ার। মেহরুন জাভেদ, আপনি যেটা করতে পারেন আপনার পেজের জন্য, দেখতে পারেন যে যেই যে অঞ্চল থেকে মানুষজন বেশি বেশি ভিউ করছে ওই অঞ্চলগুলোতে আপনি বুস্টিংটা করতে পারেন। যেমন খুলনার কথা বললেন, তাহলে কি আপনার কাস্টমার খুলনাতেও আছে? এখন আপনি কি খুলনা থেকে সার্ভিস দেন? খুলনাতে না স্যার, খাবার? কারণ আমার তো খুব, আমার নারায়ণগঞ্জ আর ঢাকা আচ্ছা, এই দুইটা। তো সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ, ঢাকা এই দুইটা শহরকে আপনার টার্গেট করতে হবে, ঠিক আছে? এই যে আজকে যে ম্যাপ আমি দেখালাম, এই ম্যাপের মধ্যে সূক্ষ্মভাবে বিভিন্ন ঢাকা শহর বিভিন্ন জায়গাগুলোকে আপনাকে কী করতে হবে, সিলেকশন করে নিতে হবে। এবং নারায়ণগঞ্জের যে 5-7টা উপজেলা আছে সেগুলোকে কী ধরবেন, চাষারাকে ধরবেন, ঠিক আছে? হুম, হুম, হুম। তাছাড়া কিন্তু তাদের কাছে এটা বুস্টিংটা হবে না, এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। মুসলিম ভাইয়া র্যান্ডম ভাইয়া হ্যাঁ ভাইয়া র্যান্ডম বোর্ড থাকতে পারে, কিন্তু এক বোর্ডে এক জাতীয় পিন থাকতে হবে, তাই তো? হ্যাঁ, সেটা ভালো। মুসলিম মৌয়ের কি অবস্থা ব্যবসার? আপনার তো ফ্যাশন নিয়ে ব্যবসা, আছেন আপনি? সম্ভবত উনি নাই। যাই হোক, আর কি কারো কোনো প্রশ্ন আছে ফেসবুকের এই বুস্টিংটা নিয়ে? ফার্দার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা ক্লাসটি এখানে শেষ করতে চাই আর কি। আজকের ক্লাসটা ভাই একটু টাফ হয়েছে, সময় লাগবে। একটু টাফ হয়েছে, কিন্তু এটা তো আপনাকে, যদি আপনি যেমন কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ফেসবুকের পেজের কাজ দিল, আপনি যদি এই কাজটা পারেন, আপনি বলতে পারেন যে আমি আপনার এই পেজটা প্রমোট করতে চাই। এই যে দেখেন, একটা কাজ নিয়ে যদি আপনি শেষ করে দেন, আপনি কিন্তু ভালো ফ্রিল্যান্সার না। এমনও হয়েছে যে ফ্রিল্যান্সার কাজ পাইছে $5, কাজ শেষ করতে করতে কাজ হয়ে গেছে $200। বুঝতে পারছেন? এগুলো বুদ্ধি। আপনার যদি ক্লায়েন্ট দিছে আপনাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার জন্য, আপনি যদি বললেন যে আমি আপনার ওয়ার্ডপ্রেসটা সেট আপ সহ আমি আপনার ওয়ার্ডপ্রেসের ওয়ান পেজ এসিওটা করে দেবো, এসিও করা শেষ, আপনি বললেন আমি আপনার অফ পেজটাও করে দেবো শেষ, বললে আপনার তো ওয়েবসাইট আছে, আপনার তো ফেসবুক পেজ নাই, দেন একটা ফেসবুক পেজ বানাই দিই। বুঝতে পারছেন? তো কাজ কিন্তু আপনি শেষ করতে পারবেন না। একটু টাফ হলেও এই কাজে ডিমান্ড আছে, কারণ এই যে এতগুলো পরিশ্রম যেটা আমি আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে একটা বিষয় আমি দেখাই দিই, এই পরিশ্রমের ফলাফলটা কোন জায়গায় আপনাদেরকে আমি দেখাই দিই। আপনারা কি এমন কেউ আছেন এখানে যারা হচ্ছে সার্ভিমেন্ট ফাউন্ডেশনের ফেসবুক পেজের বুস্টিংগুলো দেখেন না বা বুস্টিংটা চোখে পড়ে নাই? কেউ আছেন? স্যার দেখা হয়নি। দেখা হয় নাই, হয়তো বা আপনার চোখে পড়ে নাই। স্যার এটা কি একটা কোর্সের বিজ্ঞাপন, তাই না? এই পোস্টটা তো আপনারা সবাই দেখেছেন, তাই না? দেখেছেন জি। এটা? আচ্ছা, জি, দেখছি। আপনারা এই পোস্টের একটা এঙ্গেজমেন্টটা শুধু দেখেন, যে পরিমাণ পরিশ্রমটা করতে হয় একটা ভালো রিস্ক নিয়ে আসার জন্য। চিন্তা করেন, এই পোস্ট আরও 2 দিন চলবে আমাদের। আমি নিজে এই পোস্টটা 4 ঘন্টার সময় দিয়ে করেছি আর কি। এই পোস্টের মধ্যে কি এই যে পরিমাণ এঙ্গেজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 14,000 লাইক একটা কোর্সের বিজ্ঞাপনের মধ্যে, 432টা কমেন্টস, 121টা শেয়ার। চিন্তা করতে পারেন আপনি যে এইখানে যে অডিয়েন্সগুলো ছিল কীরকম লেজার ফিল্টার করা অডিয়েন্স। তো আপনারা এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে কিন্তু কাজে লাগবে না, আপনাকে 4-5 ঘন্টা সময় দিতে হবে। এবং এটা কিন্তু আমার একদিনের পরিশ্রমের ফসল নয়। এই পজিশনে কিন্তু এই পোস্টকে নিয়ে আসতে গেলে আমার কি হয়েছে, 6 মাস 7 মাস পর্যন্ত গবেষণা করা লাগছে যে আসলে
মানুষের সাইকোলজিটা কোন জায়গায়, কাদেরকে সিলেকশন করা উচিত, কাদেরকে সিলেকশন করা উচিত না, কারা আমার পোস্ট দেখবে, দেখলে এঙ্গেজ হবে না। এইখানে দেখেন 908 জন মানুষ এখানে লাভ রেট দিয়েছে, যাদেরকে আমরা কি চিনিই না। 20 জন এখানে কেয়ার রেট দিয়েছে। তারপরে 7 জন হয়তো হাহা দিয়েছে, হয়তো বা তারা অন্য কোনো লেভেলের মানুষ। তারপরে দেখুন ওয়াও দিয়েছে, আবার কেউ স্যাড দিয়েছে। তো এই যে 13,000 বা 15,000 মানুষ যে লাইক এখানে দিল, এদেরকে সবাইকে কি আমরা চিনি? চিনি না। একটা পোস্টের মধ্যে 14,000 লাইক মানে হিউজ। আপনারা বাংলাদেশের যে সেরা সেরা প্রতিষ্ঠানগুলো দেখেন, খুব হাতে গোনা পোস্ট আছে যেগুলোতে 14,000 15,000 লাইক থাকে। এই পরিশ্রমটা যদি করতে পারেন, আপনাদের প্রোডাক্টের সেলস কিন্তু আপনারা অবশ্যই জেনারেট করতে পারেন। সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনার কাপড়ের ব্যবসা হতে পারে, বা খাবারের ব্যবসা হতে পারে, খেলাধুলার টয়েস যেগুলো, এগুলো হতে পারে। ইভেন আপনি এই যে একজন বললেন যে হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে পাইকারিভাবে প্রায় 40,000 টাকা বিক্রি করেছেন। আপনি যদি পেইড ক্যাম্পেইন করেন, ওই 40,000 কি 4 লাখে ঠেকবে। বুঝতে পেরেছেন? শুধু আপনাকে টার্গেটিং করাটা জানতে হবে, এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।